চলে গেল আমাকে একা ফেলে। এখন আমার কি হবে? আমি যে ধরা পড়ে গেলাম, তাহলে কি এখন একা একাই আমার জেলের ভাত খেতে হবে? এবার গিয়ে জেলে পচে মরো। দারোগা সাহেব, আপনি এখনো এখানে দাঁড়িয়ে কেন আছেন? ওকে নিয়ে এক্ষুনি জেলে পরে রাখুন। আর দেখবেন কোনোভাবে যেন এই বেঈমানটা পালিয়ে যেতে না পারে। আর ভাই সূর্য, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে আজ সবকিছু জানিয়ে সাহায্য করার জন্য। আপনার সাহায্য না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। সূর্য সূর্য এ বিষয়ে আপনাকে সাহায্য করেছে মানে? আমি তো ঠিক বুঝতে পারলাম না বিষয়টা। দয়া করে একটু খুলে বলুন আমাদের সবাইকে। হ্যাঁ, তাহলে আমি খুলে বলছি, আপনারা শুনুন। এই বিয়েটা ঠিক হওয়ার দুদিন পরে সূর্য ভাই এই বিয়ের সম্পর্কে আমাকে সব খুলে বলে। সে আমাকে আমার বাবার বাড়ি কুসুমপুরে গিয়ে সবকিছু জানিয়ে দেয়। আর এরপরে সে তো দারোগা সাহেবের সাথে সব কথা বলে আজই ব্যবস্থা করেছি। সূর্য ভাই না থাকলে এই লম্পটটাকে আমি একা একা কোনোভাবেই ধরতে পারতাম না, আর তার আসল রূপও সবাই আজ জানতে পারতো না। ও, তার মানে তুই হলো আসল গটিবাজ, জমিদার পুত্র। আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে জাহির করলি বুঝি? তাই তো ভাবি, জামেলি এত দূর কিভাবে আসলো? ওর তো এতটুকু ক্ষমতা হয়নি যে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে। হ্যাঁ মিস্টার সূর্য চৌধুরী, আপনাকে ধন্যবাদ এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আইনের পাশে থাকার জন্য। আজ আপনার সহায়তায় আমরা এই ক্রিমিনালকে সহজে পাকড়াও করতে পারলাম। আপনারা সবাই এভাবে সবসময় পুলিশের কাজে সহায়তা করে যাবেন আশা করি। তাহলেই তো আমরা এ সমাজটাকে সুন্দর করে তুলতে পারবো। কি সূর্য আর মহাজন বউ এসে দেখছে সবকিছু এলোমেলো করে দিল। তারা যে তেরে এসে তরে ডুবিয়ে দিল। এখন কি হবে? আমার তো টাকা পয়সা সোনা গয়না কিছুই পাওয়া হবে না মহাজনের থেকে। যদি কর্মীরতার সাথে মহাজনের বিয়েটা এখানেই ভেঙে যায়, আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, মানে বলছে দারোগা সাহেব, এই অজ্ঞাত মহিলা যে সবকিছু সত্যি বলছে আর সে যে মহাজনের বউ, এতে কি প্রমাণ আছে? এমনও তো হতে পারে সে মহাজনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে মহাজনকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার মনে হয় এ বিয়েটা অন্তত সম্পূর্ণ করতে দেওয়া উচিত, নয়তো আমাদের এই মেয়েটা সমাজে মুখ দেখাতে পারবে না। দারোগা সাহেব, এই গ্রামগঞ্জে মেয়েদের বিয়ে ভেঙে গেলে কেমনটা হয় তাদের সাথে, তা তো আপনি ভালো করেই জানেন। আর এই বিয়ে চলাকালীন সময় বিয়েটা যদি ভেঙে যায়, এটা তো কর্মীলতার জন্য অমঙ্গল ডেকে আনবে। মেয়েটাকে আমরা আর বিয়ে দিতে পারবো না বোধহয়। চুপ, একদম চুপ করো ছোট বউ। আর একটা যদি বাজে কথা মুখে এনেছো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ছি 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 ছি, সব কিছু চোখের সামনে দেখতে পারছো, তারপরও তোমার এই কথা মুখে আসে কি করে? দারোগা সাহেব, আপনি আর এখানে থেকে সময় নষ্ট করবেন না। ওই লম্পট বেঈমান মহাজনকে এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান। হ্যাঁ দারোগা সাহেব, বেশি দেরি করা ঠিক হবে না। আমারও তাই মনে হয়। বলা তো যায় না, আবার সে তার চামচার মতো সুযোগ পেয়ে আবার কেটে পড়ে কিনা। এবার তাহলে আমাদের যাওয়ার পালা। চলুন মহাজন সাহেব, আপনার বাকি হিসাব হবে থানায় গিয়ে, আর এক মুহূর্ত এখানে নয়। জমিদার পুত্র সূর্য, তোর জন্য আজ আমার এত বড় সর্বনাশ হলো। পুলিশের কাছে আমাকে ধরিয়ে দিলি তো। আমার পাকা ধানে মই দিয়ে তুই কাজটা ভালো করলি না। সূর্য, আমি তোকে দেখে নেব, এর ফল তোকে ভোগ করতেই হবে, এই আমি বলে গেলাম। মহাজন পুলিশের সাথে থানায় যাওয়ার আগে সূর্যকে কঠিনভাবে শাসিয়ে গেল। আর এরপরে দারোগা সাহেব তাকে হাতকড়া পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। উফ বাবা, এই লম্পটটা এই স্থানটা ত্যাগ করার সাথে সাথে যেন মনটা শান্তি পেলাম। যবে থেকে লম্পটটার সাথে আমার মেয়েটার বিয়ের কথা শুরু হয়েছিল, সেদিন থেকে যেন মনের মাঝে এক অশান্তি বাসা বেঁধে বসেছিল। আজ মনটা শেষমেশ হালকা লাগছে, আর এ সব কিছুর জন্যই তো হয়েছে সূর্যর কারণে। বাবা সূর্য, তোমার এই উপকার যে আমরা কোনোদিনও ভুলবো না। আজ তুমি আমাদের যে মহা বিপদ থেকে বাঁচালে, তার কি বলবো।
বিপদ থেকে বাঁচাবে সেটা তো বুঝলাম, কিন্তু বড় বউ, একটা বিষয় কি তুমি দেখছো না? তোমার মেয়ের বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে। এই মেয়েকে গ্রামে এখন কে বিয়ে করবে? ও যে একটা অলক্ষী, একটা অপয়া, যার কারণে ওর ভাগ্যে এটাই ছিল। বিয়ের আসরে বিয়ে ভেঙে যাওয়া এ কোনো সাধারণ বিষয় নয়। এ মেয়ে কোনোভাবেই কোনো ঘরের লক্ষ্মী হওয়ার যোগ্য নয়। এখন তোমার এই মেয়েটাকে তো সারা জীবন বুড়ো হয়েই জীবনটা পার করতে হবে মনে হয়। আমিও তো এজন্যই তখন পুলিশকে বারবার থামাতে চাইছিলাম, কিন্তু আমার কথা তো তোমরা কেউ শুনলে না। আমি তো জানি না কি এই গ্রামের নিয়ম কানুন কেমন, কোনটা মানুষ কোন চোখে দেখে, এটা ভেবেই তো আমি তখন কথাটা বলেছিলাম। হতে পারে আমি কর্মীলতার সৎমা, কিন্তু আমিও যে দিন শেষে মেয়েটার ভালোই চাই, তা তো তোমরা বুঝলে না। এখন আমরা কর্মীলতাকে কি করে আর বিয়ে দেব? মেয়েটার জীবন যে সারা জীবন একা একা এমন আইবুড়ো হয়ে কেটে যাবে, এটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে। আরে কলমিলতা মা, তোর যে এখন কি হবে? সারাটা জীবন যে তোর আইবুড়ো হয়ে থেকে যেতে হবে। সূর্য সবার মুখ থেকে এমন ধরনের কথা শুনে কিছুতেই নিজের রাগ সামলাতে পারলো না, আর এ কারণে সূর্য সবার মাঝে যে কথাটা বলে ওঠে, চুপ, একদম চুপ, আর একটাও কথা নয়। আর একটা বাজে মন্তব্য যদি কেউ কর্মীলতাকে উদ্দেশ্য করে বলেছেন, তাহলে কিন্তু আমি একদমই সহ্য করব না। আমি দেখতে যাব না সে কে। আর দয়া করে আপনি থামুন। আপনার এই কুমিরের কান্নাটা দয়া করে বন্ধ করুন। আপনারা যারা কর্মীলতাকে নিয়ে এমন কথা বলছেন, তারা যে কতটা ভাবেন কর্মীলতাকে নিয়ে, তা আমার খুব ভালো করেই জানা আছে। সূর্য এর শেষে আমাকে বিয়ে থেকে বাঁচালো, আবার সূর্য এখন আমার হয়ে সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। সূর্য, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার জন্য এমনটা কেউ ভাবেনি। তোমাকে আমি যত দেখছি তত বেশি তোমার প্রতি আমার সম্মান যে বেড়ে যাচ্ছে। এই যে ছোকরা, তোমাকে বলছি, এত বড় বড় কথা বলে আমাদের এই 2-4 জনের মুখটা তো দিনে বন্ধ করে, কিন্তু তুমি কি পারবে এই সমাজের সবার মুখ বন্ধ করতে? গোল মিলাপের জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে? সেটা তো পারবে না। এখানে এসেছো শুধু বলাবাজি করতে, তাই না? দিন শেষে তো মেয়েটাকে বিয়ের দায়িত্ব নিতে পারবে না। আর বিয়ে না হলে এ সমাজে কোন চোখে মেয়েকে দেখে তা কি তোমার জানা আছে? আপনাদের সমাজ ব্যবস্থা কেমন তা আমার জানা নেই, আর সেটা জানার প্রয়োজনও মনে করি না। যে সমাজে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে অসম্মানিত হতে হয়, অপদস্থ হতে হয়, আর সে সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। ধিক্কার জানাই আমি এই কুসংস্কারে ডুবে থাকা সমাজকে। আর কর্মীলতাকে নিয়ে আপনাদের এত কারো চিন্তা করতে হবে না। দরকার হলে না হয় আমি বিয়ে করবো কর্মীলতাকে, বদলে দেব আমি এই সমাজ ব্যবস্থা ও এই দৃষ্টিভঙ্গিকে। আর এই বিয়ে ভাঙাতে কর্মীলতার কোনো দোষ নেই, তারপরেও নির্বিচারে ওকে আপনারা দোষারোপ করেই যাচ্ছেন। তবে না, সূর্য থাকতে কর্মীলতার দিকে কেউ একটা আঙুল তুলে কথা বলে তার আঙুল আমি ভেঙে দেব। আর আজ থেকে কর্মীলতাকে রক্ষা করার দায়িত্ব আমার, এই সূর্যের। আশা করি সবাই আপনারা কথাটা কান খুলে শুনে নিয়েছেন। সূর্যের মুখে এ কথা শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। কেউ যেন তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না। আর ছোট বউ তো হিংসায় রেগে কটমট করতে শুরু করে। সূর্য এটা কি বললো? আমি স্বপ্ন দেখছি না তো? সূর্য আমাকে বিয়ে করতে চায়, এ কথা নিজের মুখে বললো সবার সামনে। সূর্য আমাকে বিয়ে করে সম্মান দিতে চায়। সূর্য, তুমি এমন কেন বলো তো? আর কত ঋণী করে রাখতে চাও আমাকে? সূর্য বাবা, তুমি কি বললে? আমার
কর্মীলতাকে তুমি সত্যি বিয়ে করবে? সত্যি বলছো তো বাবা তুমি? বলো না সূর্য, যদি এমনটা হতো তাহলে তো আমার এই মেয়েটা সমাজের কুসংস্কারের হাত থেকে বেঁচে যেত। বলো না সূর্য বাবা, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ চাচি, আমি একদমই ঠিক বলছি। আপনি যা শুনছেন তা একদমই সত্যি। আর এই জমিদার পুত্র সূর্য যা একবার কথা দেয় সেটা সে প্রাণ দিয়ে হলেও রক্ষা করে। আর এটাই হলো আমার বাবা মায়ের শিক্ষা। বাবা সূর্য, মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম যখন এই বিয়েটা ভেঙে গেল। হঠাৎ তুমি যেন আমাদের মৃতদেহে প্রাণটা ফিরিয়ে এনে দিলে বাবা। তোমার এই উপকার যে আমরা কোনোদিনও ভুলবো না। কোনো কিছু দিয়ে যে তো শোধ করতে পারবো না তোমার ঋণ। না জেনে কত ভুলভাল বলেছিলাম তোমাকে। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও সূর্য, ক্ষমা করে দিও। কি বুড়িমা, এবার তাহলে হলো তো নাকি? এবার তাহলে আপনাদের কর্মীলতাকে নিয়ে মাথা ব্যথাটা কমলো তো? অনেক ভেবেছেন কর্মীলতাকে নিয়ে, এখন দয়া করে মাফ করুন। আর ভাবতে হবে না ওর ভালো মন্দ নিয়ে আপনাদের। ওর সব দায়িত্ব এবার আমার। এবার খুশি তো নাকি বুড়িমা? এ কি কর্মীলতার এই ছেলে বন্ধুটা দেখছে সত্যি সত্যি তাহলে কর্মীলতাকে বিয়ে করছে? বাবারে বাবা, রতনের এই গাছকন্যা মেয়েটা দেখি রাজপ্রপাত। আর এদিকে আমার নাতনিটাকে সেই কতদিন ধরে চেমে পক্ষতে দেখাচ্ছি, একটা ভালো ঘর পাচ্ছি না। আয় বুড়ো হয়ে বসে আছে আমার নাতনিটা। আর এদিকে রতনের গাছকন্যা দুদিন দাঁড়িতে আসতে না আসতে জমিদার পুত্র জপিয়ে ফেলেছে। এসব দেখলে কি দায় সহায় রে বাবু? আমি যাই এখান থেকে। বলছি আমি যাই বাবু, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। না নিতা ঘরে একা একা কি করছে কে জানে। যাই যাই, তোমরা থাকো। কি গো বুড়িমা, লেজ গুটি কিছু না বলে এমন চলে যাচ্ছ যে? কর্মীলতা কি এবার আমাকে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে রাজি হবে? এই কথাটা আমি কর্মীলতাকে সবার সামনে জিজ্ঞাসা করব। আর এটাই হবে কর্মীলতার জন্য শাস্তি, আমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য। বলছে কর্মীলতা, সবার সম্মতি তো পেলামই, কিন্তু আসল মানুষটার সম্মতি তো এখনো জানলাম না। সে কি আমাকে তার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করবে কিনা? তাই আমি চাইবো এই উত্তরটা তুমি সবার সামনেই দাও, যে তুমি সূর্যকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করবে কিনা। ধুর, সূর্য না, ও জানে আমি ওকে ভালোবাসি। তারপরেও বাড়ির সকল মানুষ, মা বাবা, এদের সামনে আমাকে প্রশ্নটা করা কেউ ঠিক হয়েছে? ও ইচ্ছা করে আমাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে। আমি জানি তো, ও জানে আমি লজ্জা পাবো সবার সামনে এটা বলতে, তাও ইচ্ছা করে এমনটা করছে। যাই হোক, উত্তর তো এখন আমাকে দিতেই হবে। কি আর করার? কি যে বলি এখন আমি। বুবু, এটা বললেই হবে না। সূর্য ভাইয়া যেমন তোমার জন্য সবার সামনে সাহসী কণ্ঠে বলতে পেরেছে, তেমনি তোমাকেও সবার সামনে সূর্য ভাইয়ের মতে ওই চিৎকার করে বলতে হবে। এভাবেই তোমাকে সম্মতি দিতে হবে, নয়তো তোমাকে ছাড়ছি না। এই যে দেখো, আর একটা মাথা মোটা মেয়ে আমার। কোথায় ও নিজে সূর্যকে পটানোর চেষ্টা করবে তা না, আমার মাথা মোটা মেয়েটা এদিকে কর্মীলতাকে আরো বলে দিচ্ছে কিভাবে সূর্যকে সে সম্মতি জানাবে। হাই পোড়া কপাল, এ কি মেয়ে পেটে ধরলাম। কোথায় আমার থেকে কবুতে নেবে তা নয়, শত্রুর উপকার করে চলেছে। এই কবিতাটা না সুযোগ পেয়ে সবাই দেখে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, জানি তো আমি। হ্যাঁ, আমার সূর্যকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই। আমি রাজি সূর্য, তোমার এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। কর্মীলতার থেকে এমন সম্মতি পেয়ে সূর্য খুব খুশি হয়ে যায়।
আর এদিকে কথাটা বলার পরপরই কর্মীলতা ভীষণ লজ্জায় পড়ে যায়। আর বড় বউ এই বিষয়টা বুঝতে পেরে যায়। ওগো, চলো এবার তাহলে আমরা বাড়ির দিকে যাই। আমার মনে হয় ওদের দুজনকে একটু আমাদের কিছুটা সময় একা ছেড়ে দেওয়া উচিত। ওরা ওদের নিজেদের মধ্যকার কোনো কথা থাকলে সেটা সেরে নিক। চলো এবার তাহলে। কবিতা, ছোট, চল বাড়ির দিকে চল সবাই। এই বলে সবাই ওদের দুজনকে সেখানে একা রেখে বাড়ির দিকে চলে যায়। কি মহারানী, এবার তোমার অনুভূতিটা বলো। দেখলে তো কেমন মুহূর্তে খেলাটাকে ঘুরিয়ে দিলাম। ওই বুড়ো মহাজনের থেকে কি করে কৌশলে তোমাকে নিজের করে নিচ্ছি। একটা কথা কিন্তু মানতেই হবে, তোমার এ হবু বর কিন্তু যে সে কোনো ছেলে নয়। কি তুমি কি বলো? দেখ সূর্য, তুমিও না সত্যি পারো বটে। উর্মিলতা, আমি তো তোমাকে এভাবে সারা জীবন হাসি খুশি দেখতে চাই। কোনো দুঃখই যেন তোমাকে ছুতেও না পারে। সারাটা জীবন তুমি শুধু হাসবে। আর এই হাসি মুখটা তো তখনই দেখতে পাওয়া যায় যখন একটা মানুষের জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ থাকে। আর আজ থেকে সে দায়িত্বটা আমার। তোমাকে সারা জীবন হাসি খুশিতে রাখতে চাই আমি কলমিলতা। সূর্য, তুমি যে শেষ সময়টাতে এসে কেমন যেন সবকিছু বদলে দিলে। জানো তো, আমি ভেবেছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল, আর কোনোদিন হয়তো বা তোমার সাথে দেখাও হবে না। কিন্তু কোত্থেকে যেন তুমি এসে সবকিছু যেন কিভাবে কি করে দিলে, আর আমাকে তুমি তোমার নিজের করে নিলে। এভাবেই সূর্য ও কলমিলতা একে অন্যের সাথে তাদের মনের কথা বলতে থাকে। আর কলমিলতা একটু পরপরই বেশ লজ্জা পেয়ে যায়। যদি কিছু মনে না করে একটা প্রশ্ন করি তোমাকে, তুমি এ কটা দিন আমার সাথে কেন এমন অদ্ভুত আচরণ করেছিলে? কেন আমার মনের কথাটা জানার পরেও আমার সাথে দুর্ব্যবহার করে যাচ্ছিলে? কি ছিল এর কারণ? আসলে সূর্য, এ সব কিছুর জন্য দায়ী ছিল ছোট মা। সেদিন ছোট মা আমাকে লুকিয়ে কবিতার ঘরের কাছে নিয়ে যায়। আর তুমি আমাকে ভেবে ভুল করে কবিতার সাথে যে কথাগুলো বলেছিলে, ছোট মা আমাকে সেগুলোই শুনিয়েছিল। আর আমি ভেবেছিলাম তুমি আমাকে নয়, কবিতাকে ভালোবাসো। আর এ কারণেই আমি তোমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। আর সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখবো। তাই তুমি যতবারই আমার কাছে আসার চেষ্টা করো, আমি ততবারই তোমাকে দুর্ব্যবহার করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে গিয়েছিলাম। তবে আমাকে তুমি এই সব কিছুর জন্য ক্ষমা করে দিও সূর্য। আমি সবকিছু ভুলে যেতে চাই। আরে পাগলি মেয়ে একটা, এভাবে ক্ষমা চাইতে হবে না আমার কাছে। আমি জানি তো কিছু একটা হয়তো বা হয়েছিল, এ কারণেই কর্মীরা আমার সাথে এমন ব্যবহার করছিল। তবে ঠিক বুঝতে পারছিলাম না আসল ঘটনাটা কি। তবে যাই হোক কলমিলতা, আমিও চাই এই পুরনো সবকিছু ভুলে গিয়ে তোমার সাথে নতুন জীবন শুরু করতে। আর এজন্য আমাদের এবার একটা ব্যবস্থা নিতেই হবে তোমার ছোট মায়ের বিরুদ্ধে। আমি চাই সকল খারাপের অবসান ঘটিয়ে সুখের পৃথিবী রচনা করতে, যেখানে থাকবে না কোনো দুঃখ। যে পৃথিবীটা হবে তোমার আর আমার। আর আমি তোমাকে এমন একটা জীবনে উপহার দিতে চাই কলমিলতা। না না, এসব কি হয়ে যাচ্ছে? একে তো মহাজনের সাথে কলমিলতার বিয়েটা ভেঙে গেছে, আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেল। আবার কিনা সূর্যের সাথে কলমিলতার বিয়ে হবে। এসব কিভাবে সহ্য করব আমি? তাহলে দিন শেষে তো কলমিলতাই জিতে যাবে। তাহলে আমার এত কষ্ট করে কি লাভ হলো? না না না, আমি থাকতে কিছুতে কলমিলতাকে সুখী হতে দেব না। আমাকে এবার আরো ভয়ানক কিছু করতে হবে, আর সাথে ওই পাখিটাকেও। বড় বউ,
একটা কথা কি ভেবে দেখেছো? সূর্য তো বলল যে কলমেলতাকে বিয়ে করতে চায়, কিন্তু কিভাবে এগোবো সামনের দিকে এ বিষয়ে তো সূর্য কিছু জানায়নি আমাদের। এবার কি আবার নতুন কোনো ঝামেলা হবে কিনা কে জানে। ওরা তো জমিদার পরিবার, তাই না? সাধারণত তো এমন পরিবারের সাথে তাদের কোনো আত্মীয়তা হয় না। তুমি তো জানোই আমরা হলাম তাঁতি বংশ, আমাদের বাপদাদারা কাপড় বুনতো, আর আমিও সেই সূত্রে এখনো একটা শাড়ির দোকান চালাই। আমার খুব ভয় হচ্ছে বড় বউ। ওগো, তুমি কথাটা যদিও একদম খারাপ বলনি, তবে এ বিয়েটা তো সম্পূর্ণ পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমে হচ্ছে না। কারণ এখানে তো সূর্য আমাদের মেয়েকে পছন্দ করে, আর ও তো নিজেই কলমিলতাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সকলের সামনে। এখানে তো আমরা ওকে কোনো জোর জবরদস্তি করিনি, যদিও আমি এই বিষয়টা আগে থেকেই জানতাম যে কলমিলতা সূর্যকে পছন্দ করে। কি বলো এসব? কর্মীলতা সূর্যকে পছন্দ করতো? আমি তো এসবের কিছুই জানি না। যাই হোক, তাহলে তো ব্যাপারটা ভালোই হবে। যদি সূর্যের কথা মতো বিয়েটা ভালোই ভালো হয়ে যায়, মেয়েটা তাহলে তার পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। কিন্তু ভয় তো একটা থেকেই যাচ্ছে বড় বউ। ওগো, তুমি কিছু ভেবো না। বিষয়টা যদি অন্য কোনো ছেলের ক্ষেত্রে হতো তবে আমিও এতটা ভরসা পেতাম না, কিন্তু আমার বিশ্বাস এই সূর্য সবটা সামলে নেবে যদিও কোনো সমস্যা হয়। তুমি দেখলে না, কলমিলতাকে কেউ কষ্ট দিয়ে কিছু বলতে গেলে সূর্য কেমন প্রতিবাদ করে। আমার বিশ্বাস সূর্যই পারবে কলমিলতাকে ভালো রাখতে। ও আমার মেয়েটার সুবিধা অসুবিধা সব কিছুতেই কেমন বোঝার চেষ্টা করে। তাই বলছি, এখন তুমি আর এসব কিছু ভেবো না, দেখবে যা হবে সব ভালোই হবে। তাই যেন হয় বড় বউ, তাই যেন হয়। তাহলে এবার আমরা ওদের বাড়ি ফেরার অপেক্ষা করি, কি বলো? সূর্য, আমাদের এই বিষয়টা কিভাবে সামনের দিকে এগোবে? তোমার বাবা মায়ের সম্মতিও তো দরকার, তাই না? তারা কি রাজি হবে আমার মতো এই সামান্য তাঁতির মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে? আমি মায়ের মুখে শুনেছি আমাদের বংশের সাথে সমাজের উচ্চবিত্ত বংশীয়রা আত্মীয়তা করে না। আর তুমি তো হলে জমিদার পরিবারের সন্তান, তোমার বাবা মায়েরও হয়তো তোমাকে ঘিরে কত স্বপ্ন রয়েছে। বংশ, ছোট বংশ, বড় বংশ, এসব আবার কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ জাতি, আর এটাই আমাদের একমাত্র পরিচয়। বংশ দিয়ে মানুষকে পরিমাপ করা যায় না কলমিলতা। আমাদের সমাজটা আজও একটা কুসংস্কারের অন্ধকারে ডুবে আছে। আমাদেরকে এর থেকে বের হতে হবে। দরকার হলে আমি না হয় এই প্রথাটা ভাঙলাম, আর এই সমাজকে আমি নতুন বার্তা প্রদান করব। আর কলমিলতা, তোমাকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। আমার বাবা খুব ভালো মানুষ, তারা আমার পছন্দের মূল্যায়ন অবশ্যই করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সূর্য, আসলে কি বলবো তোমাকে, সব বাবা মাই তার সন্তানের চোখে ভালো মানুষ, তবে তাদেরও যে একটা ইচ্ছা থাকে তাদের সন্তানকে ঘিরে, তাদের কথাটাও তো ভাবা উচিত। আচ্ছা যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, সবাই হয়তো আমাদের ফেরার অপেক্ষায় আছে। হ্যাঁ, তাই চলো কলমিলতা, আমিও যেতে চাই। গিয়ে তোমার পরিবারের সাথে আমাদের বিয়ের পাকা দেখার বিষয়ে কথা বলতে হবে। আমি বেশি দেরি করতে চাই না কলমিলতা, যত দ্রুত সম্ভব তোমাকে আমি ঘরে তুলতে চাই। কারণ তোমার জন্য তোমার পরিবার, প্রতিবেশী কেউ নিরাপদ নয়। সবাই পেছনে তোমার ক্ষতি করার চেষ্টা করে। চলো তাহলে, আর দেরি না করি আমরা। এই বলে সূর্য কলমিলতা তাদের বাড়ির দিকে যেতে থাকে। ওই তো বলতে বলতে ওরা দুজন চলে এসেছে। সূর্য, চলো বাবা, তোমাকে কিছু খেতে দেই। সারাদিন তো তুমি কত খাটাখাটনি করেছো। না না চাচি, আমি এখন কিছু খাবো না। আমার চাচার সাথে কিছু কথা আছে আমাদের বিয়ের বিষয়ে। বলছি চাচা, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তবে আমি আর বেশি দেরি করব না বিয়ের বিষয়ে। আপনারা চাইলে আমার বাবা মায়ের সাথে দেখা করে আসতে পারেন। দু পরিবারের অভিভাবকদের একসাথে কথা বলাটা খুব দরকার। হ্যাঁ বাবা সূর্য, আমিও এত সময় এটাই নিয়েই ভাবছিলাম।
আর যখন তুমি নিজের মুখেই বলে দিলে, তাহলে আমি আর দেরি করব না। আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি আগামীকালই তোমার বাবা মায়ের সাথে দেখা করে আসব, কি বলো? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। তাহলে সে কথাই রইলো। ঠিক আছে বাবা, তবে তাই হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। সূর্য, তুমি তো জানোই কম বেশি আমাদের এই সংসারের কথা। কত কষ্ট করে টেনে হিচড়ে সংসারটাকে চালাচ্ছি, তাই দুটো ডাল ভাত খেতে পারছি। কিন্তু সূর্য বাবা, তোমার বাবা মা কি এই গরিবের মেয়েকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিবে? চাচা, এ নিয়ে আপনারা একদমই চিন্তা করবেন না। আমার বাবা মা আমার খুশির জন্য সবই করতে পারে। ছোট থেকে আমার কোনো আবদার তারা অপূর্ণ রাখেননি। আর আমার বাবা এটা শুনলে অনেক খুশি হবে যে আমি বিয়েতে রাজি হয়েছি, কারণ সে অনেকদিন ধরে আমার বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। বলতে পারেন আমার জন্যই আটকে ছিল এতদিন। কিন্তু বাবা সূর্য। না চাচা, আর কোনো কিন্তু নয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই ব্যাপারে। আপনি তাহলে কালে আমাদের বাড়িতে চলে আসুন। আমার বাবা মায়ের সাথে দেখা করে আমাদের বিয়ের বিষয়টা পাকা করে আসুন। আর আপনার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন এটা তো জানা দরকার আপনাদের, তাই না? তাহলে আমি এবার আসি, আমাকে এবার বাড়ির দিকে যেতে হবে। ঠিক আছে সূর্য, তাহলে আমি তোমার কথা মতো কালই তোমাদের বাড়িতে যাব তোমার বাবা মায়ের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে। তাহলে এবার তুমি এসো বাবা সূর্য, তোমার বাবা মাকে আমার সালাম জানিও। এরপর সূর্য সেখান থেকে চলে যায় তার বাড়ির দিকে। রেশমি, সূর্য কোথায়? দেখছি না যে। আবার কোথাও বের হয়েছে নাকি? তোমার ছেলেটা কে চায় বলো তো? ওকে যে এ পর্যন্ত আমি কখনোই হাতের নাগালে পেলাম না। ওই তো বলতে বলতেই তোমার ছেলে এসে পড়েছে। তুমি অযথাই আমার ছেলেটাকে নিয়ে পড়ে আছো। দেখ তো বাবা সূর্য, তোর বাবার কত অভিযোগ তোর নামে। তুই নাকি তোর বাবার নাগালের বাইরে চলে গেছিস। কি সব বলে চলেছে। সূর্য, কোথায় গিয়েছিলে তুমি? বেলা কত হয়েছে সে খেয়াল আছে? আজ সকাল থেকে তোমার কোনো খবর নেই যে। তুমি কি এভাবেই জীবনটাকে হেলা ফেলার মাধ্যমে কাটিয়ে দিতে চাও? কত করে বলেছি বিয়ে করে একটু সংসারী হও, সংসারে মন দাও, সাথে আমার ব্যবসাতে হাত লাগাও। বাবা মায়ের বয়স হয়েছে, তাদের ভালো মন্দের দিকটাও তো একটু তোমাকে ভাবতে হবে নাকি? হ্যাঁ বাবা, আমি তোমার কথা এবার রাজি। আমার এবার বিয়েতে কোনো আপত্তি নেই। তোমরা এ বিষয়ে কথা এগোতে পারো। সূর্য, এসব তুমি কি বলছো? আমি সত্যি শুনছি তো নাকি? রেশমি, আমি যা শুনেছি তুমি ওকে তাই শুনলে? হ্যাঁ গো, আমিও তো এটাই শুনলাম। আমার ছেলে এবার বিয়েতে সম্মতি দিয়েছে। দেখেছো, আমি বলেছি না আমার ছেলেটা অতটাও খারাপ নয় তুমি যেমনটা ভাবো। আমার সোনা ছেলে, ওর বাবা মায়ের কথা কোনোদিনও ফেলতে পারবে না, সে আমি আগেই জানতাম। সূর্য, আজ তুমি আমাকে একটু চিন্তা মুক্ত করলে। তাহলে এবারে আমি আমার বন্ধুর মেয়ে শাইলার সাথে তোমার বিয়ের বিষয়ে কথাটা আগাতে থাকি, কি বলো? না বাবা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। কারণ কি কারণ? বলো সূর্য, তুমি কি কাউকে পছন্দ করো? এমন কোন বিষয় কি? হ্যাঁ বাবা সূর্য, বল না, তোর কি পছন্দের কেউ আছে? থাকলে খুলে বল বাবা, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। একদম দ্বিধা করিস না, বাবাকে খুলে বল মনের কথা। হ্যাঁ মা, আমার পছন্দের একজন আছে। বিয়ে যদি করতেই হয় তবে আমি তাকেই করব, আর কাউকেই নয়। আর ওর নাম হলো কর্মীলতা। ও আর 5টা মেয়ের মতো নয়, ও একদমই আলাদা, যার মধ্যে এ সময়ের মেয়েদের মতো কোনো লোভ লালসা, অর্থবিত্তের আকাঙ্ক্ষা এসব কিছুই নেই। একদমই সাদামাটা জীবনযাপন করতে যে পছন্দ করে, একদমই সহজ সরল এক মায়াবতী কন্যা। আমার বিশ্বাস ওকে দেখলে তোমরাও না করতে পারবে না। দাঁড়াও, যে মেয়ের টাকা পয়সা অর্থবিত্তের প্রতি আকাঙ্ক্ষা নেই, তার মানে কি বলতে চাইছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে
না সে কোনো রাজ পরিবারের, না কোনো জমিদার পরিবারের কন্যা। কারণ কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তানই এমন সাদামাটা জীবনযাপন অভ্যস্ত নয়। তাদের দু চোখ ও মনে থাকে প্রাচুর্য ও অর্থবিত্তের স্বপ্ন। তুমি যেভাবে বর্ণনা দিলে তাতে আমার মনে হয় সে কোনো সাধারণ পরিবারের মেয়ে। তাহলে কি আমার ধারণাই সত্যি? সূর্য, উত্তর দাও। হ্যাঁ বাবা, তোমার অনুমান একদমই সঠিক। সে কোনো রাজবংশীয় পরিবারের কোনো সন্তান নয়, সাধারণ এক তাঁতি বংশের মেয়ে সে। ওর বাবা তাঁতের শাড়ির দোকান রয়েছে, এটাই ওর বংশ পরিচয়। সূর্য, তোমার রুচিবোধ স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। ওতে আদরের ফলে বসে এমন বাদর হয়েছ? তুমি কি তোমার হিতাহিত বুদ্ধি হারিয়েছ? আমার 14 পুরুষের কেউই কখনো এই সম্ভ্রান্ত পরিবারের বাইরে আত্মীয়তা করেনি। আমরা হলাম সূর্যনগরের জমিদার বংশ। আমাদেরকে অবশ্যই আমাদের বংশের সম্মান ঐতিহ্য রক্ষা করে আত্মীয়তা করতে হয়। আমরা হলাম এ নগরের উচ্চ শ্রেণীর মানুষ। আর তুমি যে মেয়েটির কথা বলেছ তার কি কোনো বংশ পরিচয় আছে? তোমার আগে জানা উচিত ছিল। আমাদের মতো শ্রেণীর মানুষের সাথে ছোট জাতের তাঁতির বংশদের কোনো আত্মীয়তা হয় না, একেবারেই না। অন্তত আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। কেন বাবা, কেন? বংশ দিয়ে কি একটা মানুষকে কখনো বিচার করা যায়? একটা মানুষের বড় পরিচয় হলো সে মানুষ। আর ছোট বংশ, বড় বংশ, এগুলো আমাদের হিংসা থেকেই তৈরি। এটা সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। এই বৈষম্য থেকে আমাদের বের হতে হবে বাবা, নয়তো এই ভেদাভেদ আমাদেরকে সারা জীবন আলাদা করে রাখবে। আমরা যদি এসব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতে না পারি, তাহলে আমাদের এই সমাজ কখনোই উন্নতির মুখ দেখতে পারবে না। শুধু যুদ্ধ, হানাহানি আর বৈষম্যই বিরাজ করবে। বাস, অনেক বলেছ, এবার তুমি থামো। তোমার এসব কথা বইয়ের পাতাতেই ভালো মানায়, বাস্তবে নয়। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, নিজের ভালো চাও তো এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসো ও নিজের শ্রেণীর অবস্থান বজায় রেখে চলতে শুরু করো। রেশমি, তুমি তোমার ছেলেকে বোঝাও। মনে হচ্ছে তোমার ছেলেকে তারা বশীকরণ করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, নয়তো আমার সন্তান হয়ে তো তার এমন চিন্তা ভাবনা করার কথা নয়। বাবা, তুমি ভালো করেই জানো তোমার ছেলে যা একবার সিদ্ধান্ত নেয় তা থেকে সে কখনো পিছপা হয় না। এটাও তোমার শিক্ষা। আর কালই কলমিলতার বাবা আসবে আমাদের বাড়িতে বিয়ের বিষয়ে কথা বলতে। তারপরে একদিন গিয়ে তোমরা কলমিলতাকে দেখে আসবে। ও আমাদের বিয়ের বিষয়টা পাকা করে আসবে। আর এটাই হলো শেষ কথা, শেষ সিদ্ধান্ত। আমি এর বিপরীতে কোনো কথা শুনতে চাই না, কারোরই না। আমি ঘরে গেলাম। এই বলে সূর্য রেগে মেগে তার নিজের ঘরে চলে গেল, আর তার বাবার কথার কোনো তোয়াক্কাই করলো না। সূর্য, দাঁড়াও, দাঁড়াও বলছি, আমার কথাটা শোনো। রেশমি, তোমার ছেলেকে থামাও। আমার কথা না শুনেই কেমন চলে গেল। একটা বেপরোয়া বেহাইয়া লাফাঙ্গা ছেলে তৈরি হয়েছে। এ সব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। আমি বারবার বলেছি ছেলেকে এত মাথায় তুলো না, কিন্তু আমার কথার কোনো পাত্তাই নেই এই দুই মা ছেলের কাছে। এখন দেখো কিভাবে তোমার ছেলে আমার বংশের সম্মান ধূলিসাৎ করে দেয়। শুধু দেখো চেয়েছে, সমাজের মানুষ আমাদের দেখলে এখন হাসবে আর বলবে, ওই দেখো জমিদারের ছেলে তাঁতির মেয়েকে বিয়ে করেছে। ওগো, তুমি এমন অস্থির হও না, দয়া করে একটু শান্ত হও। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ছেলেটা খারাপ কে বলেছে। সত্যিই তো মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। ছোট জাত, বড় জাত, এগুলো তো মানুষেরই তৈরি। আর এগুলো আমাদের সমাজে ভেদাভেদ সৃষ্টি করে। আমি এই বিষয়ে সূর্যকে কিছু বলতে পারবো না, কারণ ওর সিদ্ধান্ত আমার কাছে সঠিক মনে হয়েছে। আমার ছেলে কোনো ভুল করছে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি ব্যাপার কলমিলতা, তোমাকে এত চিন্তিত কেন লাগছে? আমার জানা মতে যা তোমার চিন্তার কারণ ছিল সেটা তো তোমার ঘাট থেকে নেমে গিয়েছে। তবে তাও কেন তুমি এত চিন্তিত? কি এত ভেবে চলেছো বলো তো? রাঙ্গুলি, আমার বড় চিন্তা যেটা ছিল সেটা সত্যি ঘাট থেকে নেমে গিয়েছে, কিন্তু এখন আর একটা বিষয় নিয়ে আমি ভেবে চলেছি। সেটা হলো কাল বাবা সূর্যের বাড়িতে যাবে।
ওর বাবা মায়ের সাথে আমাদের বিয়ের বিষয়ে পাকা কথা বলতে। আমার খুব চিন্তা হচ্ছে রাঙ্গুলি, জানো তো, না জানি ওরা এই বিষয়টা কিভাবে নেবে। আমার বাবার কোনো অসম্মান হবে না তো আবার? রাঙ্গুলি, তুমি তো কয়েকবারই সূর্যদের বাড়িতে গিয়েছো, তুমি কি ওদের বাড়ির সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? হ্যাঁ কর্মীলতা, কেন পারবো না? সূর্যদের বাড়িটা একটা বড় রাজপ্রাসাদের মতো, আর এটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। সূর্যনগরের ওই একটাই বড় জমিদার বাড়ি আছে, বাড়িটার প্রতিটা কোণে যেন আভিজাত্যের ছোঁয়া। তুমি তো অনেক বড় বাড়ির বউ হতে চলেছ কর্মীলতা। আরে ধ্যাত, এসব রাখো এখন। আমি জানতে চেয়েছি ওদের বাড়ির লোকজনের সম্পর্কে। তুমি কি সূর্যের বাবা মা এদের কাউকে দেখেছো কখনো? ওনারা কেমন মনের মানুষ, এসব কিছু জানো কি? ও, এই কথা না কর্মীলতা, আমি তো যতবারই সূর্যের সাথে দেখা করতে গিয়েছিলাম খুব লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, যেন আমাকে কেউ না দেখতে পায়। আমার কারোর সাথে দেখা হয়নি, তাই ঠিক বলতে পারবো না ওনারা কেমন মনের মানুষ। তবে সূর্যকে দেখে এতটুকু ধারণা করা যায় যে তারা নিশ্চয়ই সূর্যের মতোই ভালো মনের মানুষই হবেন। না রাঙ্গুলি, সবসময় বিষয়গুলো এমন হয় না। এটা তুমি আমাদের কবিতাকে দেখলেই বুঝতে পারবে। দেখো না, আমার বোনটা কত ভালো আর সরল মনের, আর সেখানে ছোট মাকে তো জানোই সে কেমন। আর সূর্যের বাবা মায়ের ক্ষেত্রেও যদি এমন বিপরীতটা ঘটে, তাহলে তো বেশ সমস্যায় পড়তে হবে রাঙ্গুলি। হ্যাঁ কর্মীলতা, তুমি একদম ঠিক বলেছ, আমি তো একবারও এভাবে ভেবে দেখিনি। যাই হোক কর্মীলতা, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, যা হয় কাল দেখা যাবে। কি রে কলমিলতা মা, তুই এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। এ কটা দিন তোর তো অনেক ধকল গেল, আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড় দেখি। কি এত ভাবছিস তুই, বল দেখি আমাকে। মা, আমার খুব চিন্তা হচ্ছে কাল কি হতে চলেছে এটা ভেবে। সবকিছু ভালোই বলে সম্পূর্ণ হবে তো মা? তোমার কি মনে হয়? চিন্তা তো আমারও হচ্ছে রে, কিন্তু এ কথা তোকে বুঝতে দেওয়া যাবে না। তবে আমার মেয়েটা যে আরো বেশি চিন্তিত হয়ে পড়বে। এমনিতে একটার পর একটা ঝামেলা পোহাতে হচ্ছে মেয়েটাকে। আরে কলমিলতা মা, যেখানে সূর্য আছে তোকে সেখানে এত কিছু ভাবতে হবে না। আয় আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়তো দেখি, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দেই। একটু ঠিক মতো না ঘুমালে চোখের নিচে যে কালি পড়ে যাবে, তখন তো শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে বলতো। আয় তাড়াতাড়ি শুয়ে পড় দেখি। মা, তুমিও না, সত্যি আজকাল তোমরা সবাই আমাকে লজ্জা দিতে পারলেই বাঁচো বুঝি। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি তাহলে আমাকে মাথায় হাত বুলিয়ে দেবে, চলো। ওগো, আজ তো তুমি সূর্যদের বাড়িতে যাবে, হাতে কিছু মিষ্টি মন্ডা নিয়ে যেও আমাদের হবু বেয়াই বেয়ানদের জন্য। ভোলা ময়রার দোকান থেকে রসগোল্লা নিও, বেয়াই বেয়ান খুব পছন্দ করবে আশা করি। ঠিক আছে বড় বউ, তাই নেব। তুমি এটা না বললেও আমি নিতাম। আমার অনেক চিন্তা হচ্ছে বড় বউ, আগে কোনোদিন এমন জমিদার বাড়ির ত্রিসীমানায় যাইনি। তারপর আবার কিনা নিজের মেয়ের বিয়ের বিষয়ে কথা বলতে যাব। আমার 7 পুরুষও কখনো জমিদার বাড়ির ত্রিসীমানায় যায়নি। একা একা যেতে কেমন যেন একটা লাগছে আমার। রাঙ্গুলি পাশ থেকে ওদের সব কথাগুলোই শুনছিল। কাকু, তোমার যদি একা যেতে অস্বস্তি বোধ হয় তবে তুমি আমাকে তোমার সাথে নিতে পারো। আমরা দুইজন একসাথে কথা বলতে বলতে ঠিক চলে যাব, আর তোমারও একা বোধ হবে না। আর আমি তোমাকে পথ দেখিয়েও নিয়ে যেতে পারবো। আমি তো অনেকবারই গিয়েছিলাম সূর্যদের বাড়িতে। ওগো, রাঙ্গুলি একদম ঠিক বলেছে, তুমি আর না করো না, রাঙ্গুলিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ো। আর শোনো, আর যাওয়ার আগে আমাদের হবু বেয়ানের জন্য তোমার তৈরি তাঁতের একটা শাড়ি নিয়ে যাও।
এমন খাঁটি রেশমি সুতোর শাড়ি কোথায় বা পাওয়া যায় এত? ঠিক আছে বড় বউ, তবে যাও একটা শাড়ি এনে দাও আমাকে সুন্দর দেখে। আমি তাহলে অপেক্ষা করছি। এরপর বড় বউ ঘরে গেল শাড়ি আনতে, আবার তাড়াতাড়ি করে একটা শাড়ি নিয়ে চলেও এলো। এরপর রাঙ্গুলি ও রতন দুজন মিলে একসাথে গরুর গাড়িতে করে সূর্যদের বাড়ির দিকে যেতে থাকে। আজ কলমিরাতার বাবা আসবে আমাদের বাড়িতে। আমার যে কি খুশি লাগছে, আজ আমাদের বিয়ের পাকা কথা হবে। যাই, মাকে বলে আসি ভালো ভালো কিছু খাবার রান্না করতে। মা, আজ কলমিরাতার বাবা আমাদের বাড়িতে আসবে। তুমি কিন্তু তোমার হাতে সবচেয়ে মজার মজার খাবারগুলো রান্না করতে ভুলবে না। আর আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি কিছু মিষ্টি নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে বাবা, এ নিয়ে তোকে একদমই ভাবতে হবে না। আমি এখনই রান্না বসাচ্ছি। তাহলে তুই যা, যেখানে যেতে চেয়েছিলি। এই বলে সূর্য সেখান থেকে চলে গেল। আর এদিকে সূর্যের বাবা এতক্ষণ সব কথাই পাশ থেকে শুনছিল, আর মনে মনে সে যা ভাবতে থাকে। খুব তোড়জোড় চলছে একটা ছোট লোকের বাচ্চা আসার আনন্দে, তাই না? আমার বাড়ির ধারের কাছেও কোনোদিনও এমন ছোট লোকের আসার সাহস পাইনি। আর এখন কিনা এই ছোট লোকদের ঘিরে আজ এত আয়োজন, তাও আমার বাড়িতে। আর সূর্যকেও দেখলাম, নিজের বাবার দরকারে তাকে কোনোদিন পাশে পেলাম না। আর আজ কিনা সে নিজে থেকে ছোট লোকের আসার আনন্দে বাজারে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমিও সময় মতো বুঝিয়ে দেব কত ধানে কত চাল। একবার আসুক না ওই ছোট লোকের বাচ্চাটা এই বাড়িতে, এমন অপমান করব যে আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হবে। আর এদিকে কলমিলতার বাবা এক বুক আশা নিয়ে সূর্যদের বাড়িতে আসতে থাকে। ওই কিছু সময়ের মধ্যে তারা সূর্যদের বাড়িতে পৌঁছে যায়। এত বড় বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে, এ তো বাড়ি নয়, যেন রাজপ্রাসাদ। আমার মতো সামান্য তাতে কিভাবে বাড়িতে প্রবেশ করবে? আমার তো খুব ভয় হচ্ছে। এটাই হলো সূর্যদের বাড়ি। তোমার মেয়ে এই বাড়িরই পুত্রবধূ হতে চলেছে, বুঝেছো তো কাকু? চলো কাকু, এবার তাহলে আমরা ভিতরে প্রবেশ করি। হ্যাঁ, তাই চলো, তবে যাওয়া যাক। এরপর ভয়ে ভয়ে রতন সূর্যদের বাড়িতে প্রবেশ করে। আর একটু পরেই বাড়ির অতিথিশালায় সূর্যের বাবা মায়ের সাথে দেখা করে। সালাম নেবেন, আমি হলাম রতন মিয়া, কলমিলতার বাবা। আজ কলমিলতার সূর্যের বিয়ের বিষয়ে কথা বলতে আমার আসার কথা ছিল। আশা করি এ সম্পর্কে সূর্য আপনাদের আগে অবগত করেছে। হ্যাঁ ভাই, সূর্য আমাদের এই বিষয় কালই জানিয়ে রেখেছিল। আপনি বসুন তাহলে, আমি নাস্তা নিয়ে আসছি। মানে ভাবি, যদি কিছু মনে না করেন, এই শাড়িটা গ্রহণ করলে খুব খুশি হতাম। আমার নিজের তাঁতের রেশমি সুতোর বুননো শাড়ি, খুব যত্ন মায়ার ছোঁয়ায় বুননো শাড়ি এটা। ওমা, তাই নাকি? আপনি আমার জন্য নিজের হাতে বুননো শাড়িও নিয়ে এসেছেন, আর আমি নেব না, এ কি হয়? দিন ভাই, দিন তাড়াতাড়ি। আমি খুব খুশি হয়েছি। আপনারা তাহলে বসে কথা বলুন, আমি আসছি। কি ব্যাপার রেশমি, একটা সামান্য তাঁতের শাড়ি পেয়ে এমন খুশি হয়ে গেলে যেন আকাশের চাঁদ পেলে হাতে। এত বছর জীবনে কি তোমাকে আমি কম শাড়ি গয়না দিয়েছি? তাতে তো মনে হয় না কোনোদিন এত খুশি হয়েছো। কি আছে এই সামান্য তাঁতের শাড়িতে? আর কতই বা এর বাজার মূল্য যে তুমি এত খুশি হয়ে গেলে? সূর্যের বাবার মুখ থেকে এমন কথা শুনে রতনের আর বুঝতে বাকি রইল না যে সূর্যের বাবা কোনো সহজ সরল প্রকৃতির মানুষ নয়। আর এটা ভেবে সে ভিতরে ভিতরে আরো বেশি ঘাবড়ে যেতে লাগলো। ছি, এটা কেমন কথা বললে তুমি? তুমি আমাকে জীবনে অনেক দামি শাড়ি গয়না দিয়েছো, তা তো ঠিকই,
তবে কেউ আমাকে নিজের বুননো একটা শাড়ি আমাকে উপহার দিয়েছে। এটা তো উপহার হিসেবে অনেক দামি। উপহার কি সবসময় টাকার মূল্যে পরিমাপ করতে হয়? ছি 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 ছি, তোমার থেকে আমি এমনটা আশাও করিনি। আমার ভাবতেও অবাক লাগছে তোমার এই সংকীর্ণ মনোভাব দেখে। মানে বলছে থাক না এসব কথা এখন। টাকার মূল্যে মূল্যায়ন করলে সত্যি এর মূল্য তেমন বেশি নয়। আপনারা হয়তো এগুলো আপনাদের জি চাকরদের করতে দেন, তবে আমাদের কাছে এর মূল্য যে অনেক। নিজের হাতে পরম যত্নে ফুটিয়ে তোলা হয় এক একটা নকশা। এরপর সূর্যের মা সেখান থেকে চলে যায় খাবার আনতে। আর এদিকে সূর্যের বাবা কলমিলতার বাবার বেশভূষা এসব কিছু ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। ও কলমিলতার বাবার এমন বেশভূষা দেখে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সূর্যের বাবা কাকুর দিকে এমন ভাবে কি দেখছে এত, আর সে এমন রেগে কেন যাচ্ছে? আমার মনে হচ্ছে সূর্যের বাবা মানুষটা এত সহজ প্রকৃতির নয়, ভীষণ কঠিন প্রকৃতির একটা লোক সে। জানি না কি হতে চলেছে। কিভাবে যে বিয়ের কথাটা তুলবো বুঝতে পারছি না। মানে ভাইজান, এ নিন মিষ্টি খান। আমাদের গ্রামে সবচেয়ে ভালো মিষ্টি, একবার খেলে মুখে লেগে থাকবে। মিষ্টি মুখ করে না হয় বিয়ের কথাটা সামনে এগোতে শুরু করি, কি বলেন? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় আসপদ্দা হয় কি করে? তুই আমাকে ভাই বলে সম্বোধন করিস? তোর এই সাহস দেখে তো রীতিমতো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা তোর মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়িতে এসেছিস? এত বড় সাহস তোর কি করে হয়? সামান্য তাঁতি হয়ে সূর্যনগরের জমিদারের সামনে চোখে চোখ রেখে কথা বলার? বলি আমার ছেলে না হয় না বুঝে তোর মেয়েকে বিয়ে করতে চেয়েছে। ও ছেলে মানুষ, এখনো নিজের ভালো মন্দ বোঝার বয়সের হয়নি, কিন্তু তুই কি করে ওর কথায় সায় দিয়ে আমার বাড়িতে চলে এলেই বিয়ের প্রস্তাব নিয়ে? নাকি অন্য ধান্দা চলছে তোর মনে মনে? ভেবেছিস কি একবার মেয়েটাকে এই বড় বাড়িতে বিয়ে দিয়ে সুযোগ পেয়ে তোদের ভবিষ্যৎটাও করে নিবি, তাই না? আমার ছেলে এসব চালাকি না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝে গিয়েছি। তবে আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনোদিনও আমি হতে দেব না। এ কি, সূর্যের বাবা এমন নির্মম ভাবে কাকুকে অপমান করছে? না না না, এটা মেনে নেওয়া যায় না। সূর্য কোথায়? ওকে যে দেখছে না। মানে বলছি সূর্য কোথায়? ওকে যে দেখছে না। সূর্যের সাথে তোদের দেখা হবে না, আর এক মুহূর্ত তোদের আমি এখানে দেখতে চাই না। বেরিয়ে যাও বলছি এখান থেকে, নয়তো দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। থাক থাক জমিদার সাহেব, তার আর কোনো দরকার হবে না। আমরা এমনিতেই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই। আমরা দুই হাতে খেটে খাওয়া মানুষ। গরিব বলে কি আমরা মানুষ নই? আমাদের সম্মান নেই? আর আপনার ছেলে যে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তাই আমি আজ এখানে এসেছিলাম। কিন্তু আপনিও শুনে রাখুন, আজকের পর থেকে আপনার ছেলেকেও সামনে রাখবেন। সেও যেন আর কোনোদিনও আমার বাড়ির ত্রিসীমানা না মারায়। আমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসিয়ে দেব, তাও আপনার ছেলের সাথে বিয়ে দেব না, কারণ আমাদেরও সম্মান আছে। চলো রাঙ্গলি, আর এক মুহূর্ত এখানে নয়। এই বলে রতন ও রাঙ্গলি সেখান থেকে চরম অপমানিত হয়ে চলে যায়। কি গো, বেআই সাহেব কোথায়? আর সাথে ওনার ওই পাখিটা? ওদের কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি তো ওদের জন্য নাস্তা নিয়ে আসলাম। কোথায় ওরা? কি হয়েছে? কিছু বলছো না যে? এ কথা বলতে বলতে সূর্য এসে হাজির হয় সেখানে। কি ব্যাপার বাবা? কলমিলতার বাবা আসার কথা ছিল, এখনো এসে পৌঁছায়নি চাচা? এতক্ষণে তো চলে আসার কথা। হ্যাঁ বাবা সূর্য, উনি তো এসেছিলেন। আর জানিস তো, আমাকে একটা ওনার হাতে বোনানো তাঁতের শাড়ি উপহার দিয়েছে। কিন্তু লোকটা কোথায় যে গেল হঠাৎ করে? আমি তো নাস্তা বানাতে গিয়েছিলাম, আর এসে দেখি ওরা কেউই নেই। কি গো, তুমি কিছু বলছো না যে? কোথায় গিয়েছে কলমিলতার বাবা? কোথায় আবার যাবে? যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। জমিদার বাড়িতে আত্মীয়তা করার ঝাঁজ সইতে পারেনি, তাই কেটে পড়েছে, এই আর কি।
তবে যা হয়েছে ভালোই হয়েছে। নিজের অবস্থানটা যে আগে আগে বুঝতে পেরেছে সেই ভালো। আমি গেলাম তাহলে। দাঁড়াও বাবা, তার মানে তুমি কলমিলতার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, তাই তো? কাজটা তুমি মোটেও ঠিক করনি বাবা। আমি ওদের বড় মুখ করে বলে এসেছিলাম আমার বাবা মা আমার খুশির জন্য সব করতে পারে, তবে তুমি আমাকে চরম ভাবে ছোট করলে বাবা। আজ তুমিও তাহলে আরো একবার শুনে রাখো, বিয়ে যদি করতেই হয় আমি এই কলমিলতাকেই করব। আর তোমার এই ব্যবহারের জন্য ওদের পরিবারের সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। তোমার এত বড় স্পর্ধা কি করে হয়? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছো ওই ছোট লোকের বাচ্চার কাছে ক্ষমা চাইতে? রেশমি, শুনলে তো তোমার ছেলের কথা। এই জন্যই বুঝে ছেলেকে এতদিন আদর যত্ন করে বড় করেছিলাম, আজ এই দিনটা দেখার জন্য। বাবা, তুমি আমাকে যাই বলো না কেন, বিয়ে করলে আমি কলমিলতাকেই করব। আমাকে এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে, গিয়ে ওদেরকে সব বুঝিয়ে বলতে হবে। সূর্য, এ ভুল তুমি মোটেও করতে যেও না। আমি তোমার অনেক পাগলামি সহ্য করেছি এতদিন, তবে তুমি এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। এত কিছুর পরেও যদি তুমি ছোট জাতের মেয়েকে বিয়ে করতে চাও, তবে আমি তোমাকে জমিদারিত্বের অধিকার থেকে বঞ্চিত করব। আমি ভুলে যাব যে আমার একটা পুত্র সন্তান ছিল। যে কোনো মূল্যেই আমি আমার এই বংশের ঐতিহ্য রক্ষা করব। ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে তুমি এতটা নীচ। সামান্যই বংশ মর্যাদা রক্ষা করতে গিয়ে তুমি আজ নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করতে দুবার ভাবছো না? কি হবে এই ঐশ্বর্য, এই বংশ মর্যাদা দিয়ে, যদি এর জন্য নিজের ছেলেকেই অস্বীকার করতে হয়? সূর্য, তুই ভেঙে পড়িস না বাবা, আমি তোর পাশে আছি। তুই যাতে সুখী হবি আমি তাতেই খুশি। বাবা, আজ আমি বুঝলাম তোমার কাছে আমার জায়গাটা ঠিক কোথায়। তুমি আজ তোমার এই বংশ মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে দূরে সরিয়ে দিতে দ্বিধাবোধ করছো না। আজ এই দিনটা যদি সামনে না আসতো তাহলে তো জানতেই পারতাম না, যাকে আমি নিজের বাবা বলে এতদিন জেনেছি তার মনে আমার জন্য আসল জায়গাটা কতটুকু ছিল। আমি চললাম। এই বলে সূর্য সেখান থেকে চলে গেল। আর এদিকে রতন ও রাঙ্গুলি দুজনেই ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরল। কাকু, আমরা বাড়িতে গেলে সবাই তো এখন জিজ্ঞাসা করবে ওদিকের খবর, কি উত্তর দেবে? কলমিলতা হয়তো বড় আশা করে বসে আছে আমাদের ফেরার অপেক্ষায়। এখন কি হবে? কি আর হবে রাঙ্গুলি, যা আছে কপালে তাই হবে। যেটা সত্যি সেটা তো সবাইকে মেনে নিতেই হবে, এছাড়া যে আর কোনো উপায় নেই। আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছি, চেষ্টার কোনো কমতি রাখিনি। বাড়ি বয়ে গিয়ে চরম অপমানিত হয়ে পর্যন্ত এসেছি। আমি যা যা লাগে তাই তাই করার চেষ্টাও করেছি, কিন্তু তারপরেও যদি ভাগ্যে না থাকে তাহলে আর কি করার আছে বলো? ওই তো রাঙ্গুলি আর কলমিলতার বাবা তো চলে এসেছে। যাই জিজ্ঞাসা করে গিয়ে কি কথা হলো ওদের সাথে। কি গো, কি খবর আনলে বলো তো? আমি তো চিন্তায় অস্থির হয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? ওগো, তোমার মুখখানা এমন শুকনো কেন দেখাচ্ছে? মনে হলো বাবা এসেছে, যাই তো দেখে আসি। কি গো, এই গেলে আর এই ফিরে এলে? বলি, জমিদার বেয়াই বাড়িতে গিয়ে এত দ্রুত ফিরে এলে যে? নাকি ওরাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? কি হয়েছে বলো তো সবাইকে আসল সত্যটা খুলে। ছোট, মুখ সামলে কথা বল বলছি। এসব তোর কি মুখের ভাষা? যা মুখে আসে তাই বলে দিস বুঝি? আমি জানি তুই আমার মেয়েটার ভালো একদম দেখতে পারিস না, তাও তোকে আমি সবটা জেনেও কিছু বলি না। মানুষটাকে একটু নিজের মুখে সব খুলে বলতে দে। তোর এখানে নাক গলাতে হবে কেন? ছোট বউয়ের কথাই ঠিক বড় বউ, ওরাই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। কি বললো বাবা? সূর্যের বাবা মায়ের বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে? ওগো,
এসব তুমি কি বলছো? কিন্তু কেন এমনটা করলো ওরা? বড় বউ, ওদের সাথে যে আমাদের আত্মীয়তা হয় না বড় বউ। সূর্যের বাবা আমাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার জীবনে কেউ এমন নির্মম ভাবে আমাকে অপমান করেনি। আমার যে আর কিছুই রইল না। আমাকে বলে ছোট লোকের বাচ্চা, আমার বাড়ি থেকে বেরিয়েছে এক্ষুনি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে দারোয়ান দিয়ে বের করে দেব। আমরা নাকি লোভে পড়ে মেয়েটাকে ওই বড় বাড়িতে বিয়ে দিতে চাই। বলো বলো বড় বউ, আমার সম্মানটার কোথায় রইলো? আমাদের মতো মধ্যবিত্ত মানুষের তো সম্মানটাই সব। আজ যে সেটাও শেষ হয়ে গেল। কর্মীলতা মা, তুই আমাকে মাফ করে দিস মা। তোর এই ভালোবাসার মানুষটাকে তোর জন্য আমি এনে দিতে পারলাম না রে। অনেক চেষ্টা করেছিলাম জানিস তো, কিন্তু ওই পাষণ্ড লোকটার মনটা গড়ল না রে। বাবা, তুমি একদম কাঁদবে না বাবা। দরকার নেই বাবা আমার এমন বাড়িতে বিয়ে হওয়ার, যারা আমার বাবাকে কষ্ট দিয়ে চোখে জল ঝরায়। করলাম না সূর্যকে বিয়ে, কি হবেই বা তাতে? মরে তো আর যাবো না। আজ থেকে আমি সূর্যর নাম জীবন থেকে মুছে ফেললাম বাবা। আমার কাছে আমার পরিবার সবার আগে। আমি তোমাদের কথা ভেবে ওই মহাজনের সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি তোমাদের সম্মান রক্ষার্থে সব করতে পারি বাবা, সব। তুমি আর কষ্ট পেও না দয়া করে। এই যে দেখো, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমার কোনো কষ্টই হচ্ছে না। দেখছো তো, বিয়েটা ভেঙে যাওয়াতে আমার কোনো আফসোস নেই বাবা। তুমি দয়া করে কষ্ট পেও না আর। ওগো, সূর্যের বাবা তোমাকে এমন ভাবে অপমান করলো, সূর্য কি কোনোই প্রতিবাদ করলো না? ছেলেটা তো এমন নয়। আমরা তো সব সময় দেখেছি কলমিলতার বিপক্ষে কেউ কষ্ট দিয়ে কথা বললে সূর্য কেমন করে তাকে উচিত জবাব দেয়। তাহলে এখন বিষয়টা কেন এমন হলো না? সূর্যর সাথে আমাদের দেখা হয়নি বড় বউ। সূর্যের বাবা বলেছে সূর্যের সাথে আমাদের দেখা হবে না। আমরা সেখানে বেশি সময় থাকার সুযোগই পাইনি বড় বউ। তার আগেই আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কর্মীলতা মা, তুই চিন্তা করিস না রে মা। আমি তোকে সুপাত্রের হাতে পাত্রস্থ করব। তোর এসব নিয়ে একদম ভাবতে হবে না রে। বাবা, তুমি এমন করে এই মুহূর্তে কথা বলতে পারছো? মানুষ কি শুধু এই পৃথিবীতে ভালো ঘরে বিয়ে করার জন্যই আসে? এই দুনিয়া থেকে আমাদের আর কোনো কাজ নেই? তোমরা কেন শুরু থেকে শুধু আমার বিয়ে নিয়েই পড়ে আছো বলো তো? আমি আমার বাকিটা জীবন তোমাদের সেবা যত্ন করে আমার পরিবারের সাথে কাটিয়ে দিতে চাই বাবা। তাতে যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে আমাকে বলে দিও। দু চোখ যেদিকে যায় আমি চলে যাব একদিকে। না রে মা কর্মীলতা, এসব তুই কি বলছিস? ঠিক আছে, আমি তাহলে আর তোর বিয়ের কথা বলবো না। আমরা আর তোকে বিয়ে নিয়ে কোনো তাড়াও দেব না। তোর যেভাবে মন চায় তুই এখন থেকে সেভাবেই থাকবি। ওগো, সূর্যের বাবা তোমার সাথে এমন আচরণ করলো, ওর মা নিশ্চয়ই বাড়িতেই ছিল, সেও কি কিছুই বললো না? শুধু চেয়ে চেয়ে দেখলো? সবাই বুঝি তারা এমন প্রকৃতির মানুষ? না বড় বউ, মিথ্যা বলবো না। সূর্যের মা বড় ভালো মানুষ। সে আমার দিয়ে শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছিল জানো তো। সে আমাদের জন্য খাবার বানাতে রান্না করেছিল। ওই সময়টাতে কেউ আসলে পাশে ছিল না, তাই ওনাকেও দোষ দেওয়াটা ঠিক হবে না। বাস, আর নয় মা। আজ থেকে এ বাড়িতে সূর্য তার পরিবারের কথা কেউ উচ্চারণও করবে না। আমাদের জীবন থেকে সূর্য নামক নামটা চিরতরের জন্য আজ মুছে গেল। ও যদি কোনোদিন এ বাড়িতে পা ফেলার চেষ্টাও করে, এ বাড়ির দরজা ওর জন্য চিরদিনই বন্ধ থাকবে। এ কথা বলতে বলতে সূর্য কর্মীলতাদের বাড়িতে এসে হাজির হলো। আরে, ওই তো বলতে বলতে সূর্য তো চলে এসেছে। সূর্য? কোথায় সূর্য? সূর্য, আর এক পা সামনে এগোনোর চেষ্টা করো না। নিজের ভালো চাও তো এখনই ওখান থেকে ফিরে যাও। তোমার মুখও দেখতে চাই না আমরা কেউ। না কর্মীলতা, দয়া করে আমার কথা শোনো।
তুমি আজ আমাকে যতই থামানোর চেষ্টা করো না কেন, আমাকে যে সব কথা বলতেই হবে। চাচা, আমি জানি আমার বাবা যা করেছে তা একদমই ঠিক করেনি। দয়া করে যদি সব ঘটনাটা আমাকে খুলে বলতেন, তাহলে এই বিষয়টা সমাধান করতে আমার জন্য সুবিধা হতো। না বাবা, অনেক হয়েছে। আমি আর এর মধ্যে জড়াতে চাই না। আমাদের কোনো দরকার নেই সমাধানের। তুমি এবার আসতে পারো এখান থেকে। শুনলে তো বাবা কি বললো? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও সূর্য। আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমার বাবা যখন আমার বাবাকে চরম অপমান করলো, কোথায় লুকিয়েছিলে তুমি? কোথায় ছিল তোমার এই প্রতিবাদ? নাকি নিজের বাবার কাছে ভয়ে লেজ গুটিয়ে লুকিয়েছিলে ঘরের কোণে? কর্মীলতা, আমাকে এভাবে ভুল বোঝো না। আমি চাচা আসার আনন্দে বাজারে গিয়েছিলাম মিষ্টি আনতে। জানো তো, আমি কোনোদিনও নিজের হাতে বাজার করিনি কখনো। আজ আমি নিজেই গিয়েছিলাম মিষ্টি কিনতে। আমার ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর যা হওয়ার ওই সময়ের মধ্যেই ঘটে গিয়েছিল। আমার দোষটা কোথায় একবার বলো তো তোমরা? তুমি কি আমাকে এখন অস্বীকার করতে চাইছো কর্মীলতা, আমার এই ভালোবাসাকে? আমাদের এই ঘর বাঁধার স্বপ্ন কি তাহলে সারা জীবন স্বপ্নই থেকে যাবে? তুমি কি চাও না এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে? সূর্য, আমি তোমাদের এই ভালোবাসার পূর্ণতা দিতে চেয়ে তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তবে সে আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছে, আর জানা তা বলে অপমান করেছে। আমি এসব কথা তুলে নিজেকে ছোট করতে চাই না। আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী নই। তোমার বাবার ধারণা আমি কর্মীলতাকে তোমার সাথে বিয়ে দিয়ে আমরা সুযোগ সুবিধা নেওয়ার ধান্দা করছি। এত নোংরা কথাগুলো আমি এর মুখে আনতে চাচ্ছি না। দয়া করে আমাদের বাঁচতে দাও সূর্য। আমাদের সাথে আর তোমাদের আত্মীয়তা হয় না। তুমি চলে যাও এখান থেকে। চাচা, আমার বাবার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি কর্মীলতার জন্য সবকিছু করতে রাজি। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। আমি আমার মেয়েকে আমাদের মতো সাধারণ পরিবারে বিয়ে দেব, যারা আমাদের মতো খেটে খায়, যাদের মধ্যে এই অর্থ আভিজাত্যের কোনো অহংকার নেই, যাদের বসবাসে মাটিকেই ঘিরে। পারবে তুমি এসব করতে? পারবে ওই জমিদার বাড়ির আরামাইশ ত্যাগ করে মাটির ঘরে থাকতে? পারবে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে? পারবে মাঠে গরু চড়িয়ে আবার ওই মাঠে ফসল ফলাতে? বলো, উত্তর দাও। হ্যাঁ চাচা, আমি কর্মীলতার জন্য সব করতে রাজি। আমাকে শুধু বলুন এখন কি করতে হবে আমাকে। না সূর্য, এসবের কোনো দরকার নেই। যে জীবনে তুমি এসবে অভ্যস্ত নও, হঠাৎ করে তুমি এসব করতে পারবে না। এগুলো কঠোর পরিশ্রমের কাজ। এসব কোনো রূপকথার গল্প নয় যে বললাম আর হয়ে গেল। তোমার কোনো বিপদ হলে তোমার পরিবারের কাছে যে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা এসব দায়ভার নিতে পারবো না বাবা। আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও দয়া করে। তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও সূর্য। যা হয়েছে ভুলে যাও। না চাচি, এভাবে বলবেন না দয়া করে। কর্মীলতার থেকে আমাকে সরে যেতে বলবেন না। আমার বাবার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার বাবার জন্য আমাকে ভুল বুঝবেন না। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কর্মীলতার যেখানে জায়গা নেই সেখানে সূর্য থাকবে না। আমি কর্মীলতার জন্য সব কাজ করতে রাজি, সব। বাবা, সূর্য ভাইয়া এত করে যখন অনুরোধ করছে, আমার মনে হয় একটা সুযোগ থেকে দেয়া উচিত বাবা। নয়তো এটা যে বড় অন্যায় হয়ে যায়। ওনার বাবা দোষ করতে পারে, তবে এই শাস্তি তো ওনার উপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয় বাবা। তুমি তো আমাদের এমন শিক্ষা দাওনি। আর সূর্য ভাইয়াকে তো কাছ থেকে আমরা অনেক দিন যাবতই চিনি। তার বাবা যেমনই হোক না কেন, সে যে মানুষটা একেবারেই আলাদা। দেখো দেখো শুধু একবার আমার মেয়ের কাণ্ডটা দেখো খালি। ওই বিয়েটা ভেঙে যাতে একটু আনন্দ করব, সে সুযোগটুকু মনে হয় পাবো না আর। আমার নিজের পেটের মেয়েটা ভালো চায় না, অন্যদের কথা আর কি বলবো। মেয়েটার মাথায় আর বুদ্ধি হবে না। আমাকে থামাতে হবে এই পণ্ডিত মেয়েটাকে। বলছে এই কবিতা,
তোর বড়দের মাঝে এত কথা বলার কি দরকার শুনি? তোর বাবা কি তোর চেয়ে কম বোঝে নাকি রে, যে আগ বাড়িয়ে গিয়ে জ্ঞান দিচ্ছিস? তোকে এর মধ্যে কথা কে বলতে বলেছে? ছোট ছোটর মতো থাকার চেষ্টা কর। কোথায় কি বলতে হয় কি বুঝিস তুই কিছু? বুঝেছি, কুচুকে বুড়ির ভালো লাগছে না সূর্যের পক্ষ হয়ে কবিতার কথা বলাটা। না কাকু, তুমি ছোট চাচির কথায় কান দিও না। কবিতা একদমই ঠিক বলেছে, আমারও তাই মনে হয়। সূর্যকে একটা সুযোগ দেওয়া উচিত। নিজে থেকে কেউ সেধে আসলে তাকে পায়ে ঠেলতে নেই কাকু। আমাদের উচিত প্রতিটা মানুষকে স্বতন্ত্রভাবে বিচার করা, কারণ প্রতিটা মানুষেরই যে নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে। রাঙ্গুলির কথা শুনে কর্মীলতার মায়ের মনে সূর্যের জন্য কিছুটা মায়া হয়। ওগো, আমারও মনে হয় কবিতা রাঙ্গুলি ওরা ঠিক বলছে। ছেলেটাকে আমরা কাছ থেকে দেখেছি, ও আমার মেয়ের জন্য সবসময় যে কোনো জীবন ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেনি। তুমি না হয় এইবারের মতো সূর্যকে একটা সুযোগ দাও ওর নিজেকে প্রমাণ করার জন্য। আমার বিশ্বাস সূর্য ঠিকই পারবে। না মা, এর কোনো দরকার নেই। সূর্য, আমার জন্য যা করেছো তার জন্য আমি চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। তবে আর চাই না, অনেক হয়েছে। আমার জন্য এসব করতে গিয়ে আজ তোমার বাবার কাছে আমার বাবাকে মুখ বুজে অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। তোমাকে পেতে হলে যে সামনে আমাদের এমন দিন আরো দেখতে হবে, তাই আমি চাইবো না তোমার মতো আকাশের চাঁদ যেন আমাদের ভাঙা ঘরে আর আলো ছড়ায়। আমাদের এমন আকাশ ছোঁয়া দুঃস্বপ্ন না করাই ভালো। তুমি আসতে পারো সূর্য, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুই থাম কর্মীলতা মা, সবাই যখন এত করে বলছে তবে সূর্যকে একটা শেষ সুযোগ দিতে চাই আমি। তবে ওর নিজেকে প্রমাণ করার এটাই হলো শেষ সুযোগ। আজ থেকে তোমাকে যখন তখন যা কিছু করতে হতে পারে। তুমি কি প্রস্তুত সূর্য? হ্যাঁ চাচা, আমি যে কোনো কাজ করতে একদম প্রস্তুত। শুধু আমাকে কথা দিন, যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে আপনারা নিজেরাই কর্মীলতাকে আমার হাতে তুলে দেবেন, আমাকে ফিরিয়ে দেবেন না। ঠিক আছে, কথা দিলাম তাই হবে। যদি তুমি এই কঠিন পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারো তবে আমি নিজেই কর্মীলতাকে তোমার হাতে তুলে দেব। তাহলে এবার চলো, তোমাকে আমি আজ থেকে তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি। এই বলে রতন সূর্যকে নিয়ে গেল তাদের বাড়ির পাশে পড়ে থাকা একটা ছোট্ট কুঁড়ে ঘরের কাছে, যেখানে ছিল ছোট্ট একটা কুঁড়ে ঘর ও তার পাশে একটি গরুর গোয়াল। আজ থেকে তুমি এই কুঁড়ে ঘরেই থাকবে, আর দিনের বেলা তোমার কাজ হবে ওই গোয়ারের গরু নিয়ে মাঠে চড়ানো, গরুকে ঘাস খাওয়ানো, গরুর দেখভাল করা, ওদের জন্য মাঠ থেকে ঘাস কেটে আনা ও ওদের গোয়াল পরিষ্কার করা। বলো পারবে কি না? আমি যদিও জানি এই কাজগুলো করা তোমার জন্য এতটা সহজ হবে না। ইস, শেষমেশ সূর্যকে এই কাজও করতে হবে কর্মীলতাকে পাওয়ার জন্য। আজ আমার সত্যি খুব কষ্ট হচ্ছে সূর্যের জন্য। বেচারা তার ভালোবাসাকে প্রমাণ করার জন্য রাজপ্রাসাদ থেকে এই গোয়াল পর্যন্ত এসে নেমেছে। আমাকে সূর্যকে যেভাবেই হোক সুযোগ বুঝে সাহায্য করার চেষ্টা করতে হবে। ওগো, এসব তুমি কি বলছো? সূর্য কিভাবে এসব কাজ করবে? তুমি শেষমেশ ওকে দিয়ে এসব কাজ করাবে? আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ছেলেটাকে দিয়ে এত কঠিন কাজ করিও না গো, ও তো পারবে না এসব। আহ বড় বউ, এত কথা বলো না তুমি এখানে। আর তুমি এখানে কেন এসেছো? তোমরা কেউই সূর্যকে কোনো কাজে সাহায্য করতে আসবে না কখনো। আমি কথা বলে দিলাম, কারণ এখানে সূর্য নিজেই চেয়েছে নিজেকে প্রমাণ করতে। যা করার ওকেই নিজের করতে হবে। আর বড় বউ, তুমি সূর্যকে ওর খাবারটা দিয়ে যাও। এখানে এক বাসন পান্তা ভাত সাথে কাঁচা মরিচ ও পেঁয়াজ নিয়ে এসো। কি সূর্য, পারবে তো?
এভাবে জীবনের সাথে লড়াই করতে? হ্যাঁ চাচা, খুব পারবো। আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে একদম প্রস্তুত। তা বেশ, শুনে ভালো লাগলো। তাহলে তুমি থাকো, আমরা এখন গেলাম। এরপর রতন ও বড় বউ সেখান থেকে চলে যায়। কলমিলতা, এই নে, এই খাবারটা ধর, এটা গিয়ে সূর্যকে দিয়ে আয় তো। মা, কি বলছো? এই পান্তা ভাত আর মরিচ কিভাবে খাবে সূর্য? এসব খাবার তো আমাদের বাড়িতে কেউ খেতে পারি না। আর সেখানে সূর্য অত বড় জমিদার বাড়ির সন্তান হয়ে কিভাবে এসব খাবার হজম করবে? জানি না রে কলমিলতা মা, আমি কিচ্ছু জানি না। তোর বাবার হুকুম, আজ থেকে এটাই নাকি সূর্য রোজকার খাবার। না জানি ছেলেটাকে ওর মা বাড়িতে কত ভালো মন্দ খাবার খাওয়াতো, আর সেখানে আজ আমিও একজন মা হয়ে ছেলেটাকে কেমন বাসন ভর্তি পচা বাসি পান্তা ভাত তুলে দিচ্ছে খাওয়ার জন্য। আমি জানি না আমার এই পাপের শাস্তি কখনো মোচন হবে কিনা। এরপর কলমিলতা সূর্যের খাবার নিয়ে ওর কাছে গেল। ইস, খিদে পেটটা ভীষণ ব্যথা করছে, আর যেন সইতে পারছি না ক্ষুধার জ্বালা। কখন যে খাবারটা দিয়ে যাবে? এ কি, বলতে বলতে দেখি কলমিলতা খাবার নিয়ে এসেছে। কলমিলতা, তুমি আমার জন্য খাবার এনেছো? দাও, তাড়াতাড়ি খাবারটা সামনে রাখো তো, খিদের জ্বালায় যে মরে যাচ্ছি। ইস, মানুষটা কেমন খিদে কাতরাচ্ছে, আর আমি কিনা পান্তা ভাত নিয়ে এসেছি ওর জন্য। মানুষটা কি করে খাবে এখন? এত খিদে পেটে এমন খাবার কি করে ও খাবে? এরপর সূর্য পান্তা ভাতগুলো এমন করে খেয়ে নিল যেন সে খুব তৃপ্তি সহকারে খাবারটা খেতে পেরেছে। যাক, পেটটা শান্তি হলো। কলমিলতা, তোমাকে অনেক ধন্যবাদ খাবারগুলো সময় মতো নিয়ে আসার জন্য। খুব খিদে পেয়েছিল জানো তো, খুব তৃপ্তি সহকারে খাবারটা খেলাম। সকালে বাড়ি থেকে রাগ করে চলে এসেছিলাম কিছু না খেয়ে, বুঝলে তো, এর জন্য আর কি। ইস, মানুষটা কেমন করে কথা বলছে। যদি ওকে একটু ভালো মন্দ খাবার এনে খাওয়াতে পারতাম। একটা জমিদার পুত্র হয়েও সে আজ এই ভাঙা ঘরে বসে পান্তা ভাতটা খেয়ে নিল, তাও মুখটায় যেন হাসি লেগেই আছে, যেন কোনো অভিযোগ নেই তার। আবার বলে কিনা তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়েছে। সত্যি সূর্য, এত কিছুর পরেও তোমার উপর যে কঠিন হয়ে থাকতে পারছি না। আমি যাই এখান থেকে, ওর কষ্ট যে আর আমি চোখে দেখতে পাচ্ছি না। এই সামান্য কলমিলতার জন্য সূর্য এমন জীবন বেছে নিল কে জানে। এই বলে কলমিলতা সেখান থেকে চলে গেল। কি কে হলো কলমিলতা? আমার সাথে কোনো কথা না বলে যে চলে গেলে? আমার কি আবার কোনো ভুল হয়ে গেল নাকি? কিন্তু আমি তো কিছু করিনি। যাই হোক, পরে এ বিষয়ে কলমিলতার সাথে কথা বলে নেব। শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে আবার গরু নিয়ে মাঠে যেতে হবে। আর এদিকে ছোট বউ কলমিলতার বিয়ে ভেঙে যাওয়ার আনন্দে বাড়িতে মজার মজার খাবার রান্না করে। শুনেছে সূর্যকে আজ থেকে পান্তা ভাত খেতে দেয়া হবে। যাই, আমি নিজে কলমিলতাকে মজার মজার খাবারগুলো দিয়ে আসি। যেখানে ওর মনের মানুষকে আজ পান্তা ভাত খেতে হয়েছে, জানি না সেখানে কোরমা পোলাও গুলো খেতে ওর কেমন লাগবে। দেখি ওর মুখখানা দেখতে আজ কেমন হয়। কলমিলতা মা, এই দেখ, তোর জন্য আমি দুপুরে মজার মজার খাবার নিয়ে এসেছি। খেয়ে দেখ তো মা, কেমন হয়েছে। আর মন খারাপ করে বসে থাকিস না। আমার হাতের মজার খাবারগুলো খেলে তোর মন একদম ভালো হয়ে যাবে, দেখিস। একে ছোট মা দেখছে থালা ভর্তি করে কেমন মজার মজার খাবার নিয়ে এসেছে, কিন্তু এসব খাবার যে আমি মুখে তুলতে পারবো না। যেখানে আজ আমি নিজের হাতে সূর্যকে এক বাসন ভর্তি পান্তা ভাত দিয়ে আসলাম।
আর ওই হাতে কিনা তৃপ্তি করে আমি মজার মজার খাবার খাবো? না না না, এতটা অমানবিক আমি হতে পারবো না, কিছুতেই না। এ খাবার যে আমার গলা দিয়ে নামবে না। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, এখান থেকে কিছু খাবার সূর্যের জন্য লুকিয়ে লুকিয়ে দিয়ে আসবো। মানুষটাকে তো এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে, ওর তো একটু ভালো মন্দ খাবার খাওয়া দরকার। বলছি ছোট মা, আমি পরে খাবারটা খেয়ে নেব, তুমি তাহলে এখন এসো। এরপর কলমিলতার কথা শুনে ছোট বউ সেখান থেকে চলে যায়। ও এর কিছু সময় বাদে কলমিলতায় খাবারটা লুকিয়ে লুকিয়ে সূর্যের জন্য নিয়ে যায়। আর তখন সূর্য ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। কলমিলতা তখন টেবিলে চুপিসারে খাবারটা রেখে দেয়। আহারে, মনে হয় মানুষটার শরীর আজ খুব ক্লান্ত, তাই এমন ভাবে ঘুমিয়ে গিয়েছে অবেলায়। ঘুম থেকে উঠে সূর্য যখন খাবারগুলো দেখতে পারবে হয়তো খুব খুশি হয়ে যাবে। যাই, কেউ দেখে ফেলার আগে আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। ওগো, তুমি ছেলেটাকে এভাবে কষ্ট কেন দিচ্ছ বলো তো? ও কি পারবে এত কঠিন কাজ করতে? অন্তত ভালো খাবার খাওয়ার সুযোগটা তো দিতে। আজ আমাদের বাড়িতে ছোট কত ভালো মন্দ রান্না করেছে, আর সেখানে ছেলেটাকে কিনা আমরা খেতে একটা বাসন ভর্তি পান্তা ভাত দিয়েছি। আমি এমনটা দু চোখে সহ্য করতে পারছি না যে সূর্য ছেলেটাকে এমন পান্তা ভাত খেতে দিয়ে কি করে ভালো মন্দ খাবারগুলো আমরা মুখে তুলবো বলো তো? ওর বাবা লোকটা যেমনই হোক না কেন, আমরা তো আর অমানুষ নই। বড় বউ, এসব বিষয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আর দয়া করে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। সূর্য নিজেই এসব করতে রাজি হয়েছে, ওকে কেউ এখানে জোর করেনি কোনো কাজে। আশা করি এসব নিয়ে তুমি আর কথা বলবে না। আমি ঘরে গেলাম, আমাকে খাবার দিয়ে যাও। এদিকে সূর্য ঘুম থেকে উঠে দেখে তার পাশে একটি টেবিলে থালা ভর্তি মজার মজার খাবার। সে এটা দেখে একদম অবাক হয়ে যায়। আরে, একটু আগে না খাবার খেলাম, এখন আবার আমার জন্য এখানে কে খাবার রেখে গেল? যাই হোক, তখন ওই পান্তা ভাতটা খেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কলমিলতা সামনে থাকাতে সেটা ওকে বুঝতে দেয়নি। যাই, আমি বরং গরুগুলো নিয়ে এবার মাঠের দিকে যাই, ওদেরকে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর কিছু ঘাস কেটে আনতে হবে, এরপর রাতে তৃপ্তি করে খাবারটা খাওয়া যাবে। যেভাবেই হোক আমাকে পরীক্ষায় যে জিততেই হবে। এরপর সূর্য গরু নিয়ে মাঠে গেল। ও গরুকে ঘাস খেতে ছেড়ে দিয়ে ও সে পাশে থেকে ঘাস কাটতে শুরু করে। আর এদিকে কলমিলতা লুকিয়ে লুকিয়ে দূর থেকে সূর্যকে দেখতে থাকে। এ আমি কি দেখছি? সূর্য মাঠে গরু চড়াচ্ছে, ঘাস কাটছে। ওর তো এসব কাজ করতে খুব কষ্ট হচ্ছে মনে হয়। ও রোদে পড়ে এভাবে কাজ করতে থাকলে যে অসুস্থ হয়ে যেতে পারে। ওর বাবা মা যদি জানে ও এভাবে কষ্ট করছে, কি হবে তখন? বেচারা আমাকে পাওয়ার জন্য কেমন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। আমি এমন কে যে আমার জন্য এমন করে সব কষ্ট মুখ বুঝে সয়ে নিচ্ছে? আর আমি কিনা পান থেকে চুন খসতে দেখলেই সূর্যকে অপবাদ দিতে দুবার ভাবি না। যাই, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, গরু নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে। বেশ কিছু ঘাসও কেটে ফেলেছি, এটা দিয়ে দুদিন চলে যাবে। ওরা ভেবেছে আমি এসব কিছু করতে পারবো না, কিন্তু আমিও দেখিয়ে দেব এই সূর্য যা একবার কথা দেয় তা সে অবশ্যই পূরণ করে। কলমিলতাকে পাওয়ার জন্য আমি সব কাজ করতে পারি। এই বলে সূর্য ঝাঁটা ভর্তি ঘাস মাথায় তুলে গরু নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর এই সবকিছুই কলমিলতা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সূর্য আমার জন্য এতটা কষ্ট করছে, আমাকেও তো তাহলে ওর জন্য কিছু করা উচিত। তুমি কোনো চিন্তা করো না সূর্য, আমি তোমার পাশে আছি ছায়ার মতো। আজ থেকে যেভাবেই হোক আমিও তোমার কাজে সাহায্য করব। আমার ভাগের খাবার থেকে তোমার জন্য অর্ধেক খাবার গিয়ে আমি তোমাকে রোজ দিয়ে আসবো।
আমিও তোমার সাথে কষ্ট ভাগ করে নিতে চাই সূর্য। আমি তো আজকের মতো খাবারটার ঘরে রেখে এসেছি। এখন তাহলে আমি বাড়িতে যাই, কাল সকাল সকাল আবার না হয় লুকিয়ে গিয়ে ওর কাজে সাহায্য করে আসবো। এই বলে কর্মীলতা সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। আর এদিকে সূর্য যে বাড়িতে থাকতো সেটা ফাঁকা পেয়ে এক চোর সেখানে হাজির হলো। আরে, বাড়িটা তো ফাঁকা মনে হচ্ছে, আশেপাশে কোনো লোকজনকেও দেখছি না। এই তো সুযোগ, তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ি। বিদেশি সুগন্ধের গ্রাম পাওয়া যাচ্ছে বাইরে থেকে, নিশ্চয়ই ঘরে অনেক দামি জিনিসপত্র পাওয়া যাবে। তাড়াতাড়ি যাই ভিতরে। এই বলে ওই ছিচকে চোর ঘরে ঢুকে পড়লো ও এদিক ওদিক তাকিয়ে মূল্যবান জিনিসপত্র খুঁজতে শুরু করলো। বাইরে থেকে যে ঘ্রাণ পেয়ে ছুটে আসলাম, কিন্তু ভিতরে দেখে তার কিছুই নেই চুরি করার মতো। এ তো দেখছে বাইরে থেকে ফিটফাট, আর ভিতর দিয়ে সদলঘাট। অনেকটা পথ আসতে আসতে খুব খিদেও পেয়ে গেছে। কিছু চুরি করতে পারি আর না পারি, খাবার তো কিছু একটা খেয়ে যাবো আমি এখান থেকে। খালি হাতে ফিরলেও খালি পেটে আমি ফিরবো না। আরে, ওই তো দেখছে টেবিলে আস্ত একটা মুরগি ভুনা রাখা, কিন্তু ব্যাপার স্যাপারটা তো কিছুতেই মেলাতে পারছি না। যে বাড়িতে বিদেশি সুগন্ধের ঘ্রাণ আসে, আবার ভিতরে কোনো দামি জিনিসপত্রের তো কোনো বালাই নেই, আবার কিনা টেবিলে রাজকীয় ভাবে খাবার সাজানো। কিসের ভিতর কি, এ হিসাবটা তো কিছুতেই মিলছে না। যাই হোক, এত ভেবে আমার কি কাজ? আমি তো চোর, এত হিসেব মেলানো আমার কাজ নয়। আমি বরং খাবারটা খেয়ে নেই। দাঁড়া বেটা, তোর ঘরের খাবার আমি খেয়ে নেব। ঘরে কোনো জিনিসপত্র রাখিস নি চুরি করার মতো, তাই এটাই হলো তোর শাস্তি। এই বলে চোরটা সূর্যের জন্য রাখা খাবারটা সবটাই খেয়ে নেয়। এত স্বাদ কেন লাগে? ওফ, মনে হলো কোনো রাজকীয় রান্নার স্বাদ পেলাম। যাই, তাড়াতাড়ি কেটে পড়ি, কেউ চলে আসার আগেই। এই বলে চোরটা দ্রুত কেটে পড়লো সেখান থেকে। আর এদিকে সূর্য গরু নিয়ে বাড়িতে ফেরে। ওহ, খুব কষ্ট হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি গরুগুলোকে গোয়ালে রেখে ঘরে যাই। খুব ক্লান্ত লাগছে। আমার এত সহজে ক্লান্ত হলে তো চলবে না, আমাকে যে আরো বেশি কঠোর পরিশ্রমী হতে হবে। আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে খাবারটা খেয়ে। বেশি রাত জাগলে আবার ভোর ভোর যে উঠতে পারবো না। সকালে উঠে তো আবার আমাকে অনেক কাজ করতে হবে কাল থেকে। যাই, রাতের জন্য রাখা খাবারটা খেয়ে নেই। এ কি, আমার খাবারের থালাটা যে খালি, খাবারটা তো এখানেই রাখা ছিল। এখন কি হবে? ভেবেছিলাম মাঠ থেকে এসে রাতে অন্তত একটু ভালো মন্দ খেতে পাবো, এখন যে আর সেটাও কপালে জুটলো না। এদিকে আমার শরীরটাও যে বেশ ক্লান্ত লাগছে। তাহলে কি এত বড় রাতটা আজকে আমাকে শুধু পানি খেয়ে থাকতে হবে? আজ আমি বুঝতে পারছি এক মুঠো খাবারের কত মূল্য। মা আমাকে একটু খাবার খাওয়ানোর জন্য ছোটবেলায় কত কিছুই না করতো। কত সময় আমি খাবার নষ্ট করেছি। আজকে না সে আমি এক মুঠো খাবারের জন্য এত কাতরাচ্ছি। মা, আজ যে তোমাকে খুব মনে পড়ছে মা। সূর্য, বাবা, তুই কোথায় গেলি? সকাল গড়িয়ে রাত হয়ে গেল, তুই তো আর ফিরে এলি না। আমি তো আজ তোর পছন্দের সব মজার মজার খাবার বানিয়ে বসে আছি। কোথায় তুই বাবা? বাড়িতে আয় সূর্য, খাবারগুলো খেয়ে নে বাবা। তুই না খেলে যে আমিও মুখে খাবার তুলতে পারছি না। এই যে তুমি এসেছো। আজ তোমার জন্য আমার ছেলেটা ঘর ছাড়া। আমার ছেলে রাত করে কোথায় চলে গেল আমি কিছুই জানি না। আর তুমি বা কেমন বাবা যে ছেলের একটু খবর নেওয়ারও চেষ্টা করছো না? এই সব কিছু হয়েছে আজ তোমার এই জমিদারিত্বের অহংকারের জন্য। তোমাকে আমি এই বলে দিচ্ছি, যদি আমার ছেলের খোঁজ এনে তুমি না দিতে পারো, তবে আমিও কিন্তু বাপের বাড়ি চলে যাব। তারপর তুমি থাকবে এই বাড়িতে তোমার জমিদারি নিয়ে। রেশমি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছো এবার। এসব মন গড়া কথা বলে আমাকে তুমি একদমই দমাতে পারবে না। তোমাদের দুই মা ছেলের যা ইচ্ছা করতে পারো, তবে মনে রেখো একটা কথা, দিন শেষে ধন দৌলত টাকা পয়সা এগুলোই সব। তোমার ছেলে এখন তার আবেগের সময় পার করছে, তাই এমন পাগলামি করছে।
দেখবে পেটে দুদিন ঠিকমতো খাবার না পড়লে এমনি সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আর এদিকে সূর্য তখন এক গ্লাস পানি খেয়ে তার রাতের ক্ষুধা নিবারণ করে। কি আর করার, আজ রাতের মতো এই পানিটাই আমার শেষ ভরসা। কে যেন আমার প্রতি দয়া করে একটু ভালো মন্দ খাবার রেখে গেল, তা উধাও হয়ে গেল থালা থেকে। আমি হয়েছে এক অভাগা। অভাগা যেদিকে যায় সাগরও যেন সেদিকে শুকিয়ে যায়। চাই ঘুমিয়ে পড়ে আর বেশি কথা না বাড়িয়ে। রাত জেগে থাকলে যে ক্ষুধা আরো বাড়তে পারে, তার চেয়ে ঘুমিয়ে গেলে বরং ক্ষুধা আর টের পাবো না, সেটাই বরং ভালো হবে। এদিকে সূর্য যখন ক্ষুধার ভয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে, আর অন্যদিকে কলমিলতা সেখানে মজার মজার খাবার খেতে থাকে। বাহ, আজ ছোট মা তো বেশ মজা করে খাবার রান্না করেছে। আমি একটু নিশ্চিন্তে খাবারটা মুখে দিতে পারলাম। সূর্য হয়তো এতক্ষণে খাবারটা খেতে পেরেছে। বেচারা আজ কত পরিশ্রম না করেছে, ওর জন্য ওই খাবারটা খুব দরকার ছিল। যাই হোক, এতে ভেবে ভালো লাগছে আমিও যে খাবার খেলাম, সূর্যকেও আমি কোনো না কোনো ভাবে সে একই খাবার খাওয়াতে পারলাম। এ বেলার মতো এখন আমি নিশ্চিন্ত। কাল সকালে না হয় আবার গিয়ে লুকিয়ে দেখে আসবো সূর্যের কোনো কিছু দরকার হয় কিনা। এদিকে কলমিলতা এতক্ষণ যা যা একাকী ভেবে চলেছিল তার কোনো কিছুই যে সত্যি নয়। কলমিলতা জানতেই পারলো না সূর্য সেদিন কিছু না খেয়েই শুয়ে পড়েছিল। এরপর রাত গড়িয়ে ভোরের আলো ফোটে। সকাল হয়ে গিয়েছে, যাই এখনই কাজে নেমে পড়তে হবে। ইস, গোয়ালটা কেমন নোংরা হয়ে আছে। এখনই ভোর থাকতে থাকতে পরিষ্কার করে ফেলতে হবে, তা না হলে আবার রোদ উঠে গেলে বেশ কষ্ট হবে কাজ করতে। কখন আবার চাচা এসে কাজের খবর নেবে তা তো বলা যায় না। তাড়াতাড়ি গোয়ালটা পরিষ্কার করে গরুদের খাবার দিয়ে দেই। এরপর সূর্য গরুর গোয়ালটা পরিষ্কার করতে শুরু করে। আর এদিকে কোত্থেকে যেন কলমিলতা এসে তা সবটাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। যাক, তাহলে শেষমেশ গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করা গেল। এবার গরুকে কিছু ঘাস খেতে দিয়ে আমি ঘরের দিকে যাব। খুব ক্লান্ত লাগছে। কাল সারা রাত শুধু এক গ্লাস পানি খেয়েছিলাম, যার কারণে মাথাটা খুব ঝিমঝিম করতে শুরু করেছে, আর গায়ে একদমই বল পাচ্ছি না। দেখি কখন কেউ আবার খাবারটা দিয়ে যায়। অপেক্ষা করি ঘরে গিয়ে। কলমিলতা এতক্ষণ সূর্যের সব কথাই শুনে নিল, ও সে এটা শুনে খুব কষ্ট পায়। এ আমি কি শুনলাম? তার মানে কি কাল সূর্য খাবারটা খেতে পারেনি? কে খেয়ে নিল তবে খাবারটা? কি হয়েছিল কাল? আমি তো টেবিলেই খাবারটা রেখে এসেছিলাম। তার মানে মানুষটা সারা রাত খিদের জ্বালা সহ্য করেছে, আর আমি কিনা এদিকে কত তৃপ্তি করে খাবারটা খেয়েছিলাম। না না না, আমাকে সূর্যের প্রতি আরো বেশি যত্নশীল হতে হবে। মানুষটা কাল না খেয়েছিল, তাও কিনা আমাদের বাড়িতে আসলো না একটু খাবার চাইতে। যাই, আমি গিয়ে গরুর থেকে একটু দুধ দয়ে আনি। সূর্য তো ঘরে চলে গিয়েছে, সেটাই বরং সূর্যের ঘরে গিয়ে আমি রেখে আসব। ও খেলে একটু গায়ে বল শক্তি ফিরে পাবে। এই বলে কলমিলতা গোয়ালের দিকে গেল। ও বেশ খানিক দুধ ধুয়ে এনে সূর্যের ঘরে নিয়ে গেল। যাই, এই বাটিটা বরং আমি এখানেই রেখে যাই। সূর্য ঘুম থেকে উঠে বরং এটা দেখতে পেয়ে খুব খুশি হবে। আমি বরং এখন বাড়ি গিয়ে সূর্যের জন্য সকালের খাবারটা নিয়ে আসি। কলমিলতা, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই তো বাবা, আমি সূর্যের জন্য সকালের খাবারটা নিয়ে যাচ্ছিলাম ওর বাড়িতে। কেন বাবা, কিছু বলবে তুমি আমাকে? তুই এভাবে ঢেকে কি খাবার নিয়ে যাচ্ছিস আমাকে দেখা তো।
দেখি তোরা আবার আমার আদেশ অমান্য করে সূর্যকে অন্য কোনো খাবার দিচ্ছিস না তো? না বাবা, তা কেন হবে? তোমার আদেশ মতোই তো সবকিছু করা হচ্ছে। তাহলে এই দেখো, তোমার কথা মতোই সূর্যের জন্য আজও পান্তা ভাত আর কাঁচা মরিচ পেঁয়াজ নিয়ে যাচ্ছি। তাই তো দেখছি। ঠিক আছে, তাহলে তুই এবার যা, ওকে খাবারটা দিয়ে আয়। আমি একটু পরে গিয়ে ওর কাজের খবর নেব। সবকিছু ঠিক মতো করলো কিনা দেখতে হবে না? এরপর কলমিলতা সেখান থেকে চলে গেল সূর্যের বাড়িতে। আর এদিকে সূর্য ততক্ষণে ঘুম থেকে উঠে যা দেখলো। আরে কে তো দেখছি কে যেন আমার জন্য এখানে এক বাটি দুধ রেখে গিয়েছে। আশ্চর্য বিষয়, আমি ঘুমিয়ে গেলে কেউ যেন লুকিয়ে আমার অগোচরে এসে কিছু না কিছু খাবার রেখে যায়। কিন্তু কে সে? যাই হোক, আজকে আর কালকের মতো ভুল করব না খাবারটা রেখে দিয়ে। আমি এক্ষুনি দুধটা খেয়ে নেব, তাহলে যদি গায়ে একটু শক্তি পাই। আর এদিকে কলমিলতা আবারও আগের দিনের মতো এক বাসন ভর্তি পান্তা ভাত নিয়ে সূর্যের ঘরে আসে। সূর্য, এই দেখো, তোমার জন্য আমি সকালের খাবার নিয়ে এসেছি। খাবারটা জলদি করে খেয়ে নাও তো দেখি। ও কলমিলতা, তুমি এসেছো? তুমি কেন আবার আমার জন্য নিজে কষ্ট করে খাবার আনতে গেলে বলো তো? তার চেয়ে বরং আমি আজ থেকে গিয়ে খাবার নিয়ে আসবো। তোমাদের কাউকে বারবার খাবার দিয়ে যেতে হবে না এত কষ্ট করে আমার জন্য। সূর্যকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। একটা মানুষ কতটা ধৈর্যশীল ও বিনয়ী হতে পারে। খাবার হিসেবে দিচ্ছি তো মাত্র এক বাসন পান্তা ভাত, তাও কিনা নিজে গিয়ে এগিয়ে আনতে চাই। সূর্য, আর কত কষ্ট করতে দেখবো তোমাকে আমি? তোমার এই পরীক্ষা যে কবে শেষ হবে? কি হলো কলমিলতা, কিছু বলছো না যে? কালো তুমি আমার সাথে কথা না বলেই চলে গিয়েছিলে। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? বলো, কি করলে তোমার রাগ কমবে? আমি যা কিছু করছি তুমি কি তাতে খুশি নাও? সূর্য বেশিরভাগ সময় আমার কঠিন রূপটাই দেখেছে, তাই হয়তো এখনো ভাবছে আমি ওর উপর রেগে আছি। আসলে ওর এমনটা বোধ হওয়ার জন্য তো আমিই দায়ী। কারণে অকারণে মানুষটার সাথে খুব খারাপ আচরণ করেছি। মানে না সূর্য, আমি তোমার উপর একদমই রেগে নেই। আচ্ছা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু লাগলে কিন্তু আমাকে বলো। না না কলমিলতা, আমার এখানে একদমই অসুবিধা হচ্ছে না। বরং জীবনের এই নতুন চ্যালেঞ্জটা নিতে পেরে খুব ভালো লাগছে। নিজেকে প্রতি মুহূর্তে আমি নতুন করে আবিষ্কার করতে পারছি। এই বিষয়টা আমি বেশ ভালোভাবে উপভোগ করছি। তবে একটা বিষয় কাল থেকে আমি লক্ষ্য করছি, যা আমি কিছুতেই বুঝতে পারছি না। কাল থেকে কে যেন আমার অগোচরে এসে কিছু না কিছু খাবার রেখে যাচ্ছে। যেমন আজকেও দেখলাম কেউ একজন আমার জন্য এক বাটি দুধ রেখে গিয়েছে। বলো তো কে এমনটা করতে পারে, তাও কিনা আবার আমার অগোচরে? ও, এই কথা? তা ভালো তো। তোমার এত কিছু জানার কি দরকার বলো তো? হয়তো কেউ আড়াল থেকে তোমার খেয়াল রাখার চেষ্টা করছে। ধরে নাও হয়তো সে তোমার কোনো এক শুভাকাঙ্ক্ষী হবে, যে দূর থেকে তোমার সবসময় ভালো চায় কিন্তু সামনে আসতে চায় না। কিন্তু কলমিলতা, না, আর কোনো কিন্তু নয়। তুমি জলদি করে খাবারটা খেয়ে বাকি কাজগুলো সেরে নাও। একটু পরে কিন্তু বাবা আসবে তোমার কাজের খবর নিতে, আমাকে বলেছে। এবার তাহলে আমি যাচ্ছি, কেমন? বন্ধুরা, সূর্য কি পারবে সবার মন জয় করে কলমিলতাকে তার নিজের করে নিতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো।